নমস্কার, আমি উজ্জ্বল কুমার নন্দী। আমি বিগত 7 বছর ধরে নেট সেট গাইড করে আসছি, বা নেট সেট এসএলএসটি বিষয়গুলো গাইড করে আসছি 2018 সাল থেকে। তো আমি অনেক সাফল্য, অনেক কিন্তু ব্যর্থতা দেখেছি, এবং সেইগুলোকে দেখে পরে আমি কিন্তু তার পথ, অর্থাৎ কোন দিক গেলে কিন্তু সাফল্য আসবে এবং কোন দিক গেলে কিন্তু ব্যর্থতা আসবে তা জানি। তো আজকে আমি বিশেষ করে তোমাদের কিছু কথা বলবো, তারপরে কিন্তু আমি আজ ক্লাসে যাব, যা তোমাদের কিন্তু খুবই কিন্তু এই এই প্রস্তুতি ক্ষেত্রে হেল্প করবে। একটু মাইকগুলো মিউট করে দেবে বা মাইক্রোফোনগুলো মিউট করে দেবে। নিউ হিস্ট্রি আসাম, শুনতে পাচ্ছ? একটু মাইক্রোফোনগুলোকে মিউট রাখবে, ঠিক আছে? তাহলে সুবিধা। তো দেখো, আমি আগের দিনে বলেছিলাম জেনারেল পেপার ক্লাসে যে আমাদের পাঠ্য একটা বই আছে বা নাটক আছে, তার না চাঁদ বণিকের পালা। সেখানে দেখা যাচ্ছে যে চাঁদ সদাগরে কিন্তু যে নৌকাগুলো রয়েছে, বাণিজ্যে গিয়ে কিন্তু ওই যে কালিদহের যে ঘূর্ণাবর্ত ওখানে পড়ে কিন্তু একটা ধ্বংসের মুখোমুখি কিন্তু এসে গেছে বা হয়েছে। তখন এই যে চাঁদ বণিকে যারা ভরসা করতো, যারা বিশ্বাস করতো, তারা কিন্তু কিনা তারা হচ্ছে না শিবদাস, ভবদেব, ঠিক আছে, তারা কিন্তু বিশ্বস্ত বন্ধু বলতে পারো, ঠিক আছে, বা তাকে কিন্তু কিনা এরা ওই ভগবানের মতো বিশ্বাস করতো আর কি, ঠিক আছে। তো এবার তারা কিন্তু ওই ঘূর্ণাবর্তে পড়ার ফলে ওকে বলছে যে তুমি কি পথ জানো? তো পথ জানলে কিন্তু আমাকে সেই পথটা বলো, বা আমাদেরকে সেই পথ দেখিয়ে কিন্তু উদ্ধার করো এখান থেকে। তখন চাঁদ বলছে তার উত্তরে যে আমি পথ জানি না, কিন্তু আমি জানি কিন্তু কিনা উদ্দেশ্য জানি। আমি পথ জানি না, কিন্তু উদ্দেশ্য আমার জানা আছে। ঠিক তেমনি তোমরা অনেকে হয়তো পথ জানো না, কিন্তু উদ্দেশ্য তোমার জানা আছে যে আমার কিন্তু কিনা নেট জেআরএ বা নেট লাগাতে বা সেট লাগাতে হবে। তাহলে পথ জানতে গেলে কি বলছিলাম আগের দিন সানা, আমি কি বলেছিলাম কি করতে হবে তোমাদের? কি করতে হবে সানা পথ জানতে গেলে? শুনতে পাচ্ছ সানা? হ্যাঁ স্যার। বলো, পথ জানতে গেলে কি করতে হবে তোমাদের? প্রথমে বলেছিলেন যে খুঁটে খুঁটে পড়তে হবে। না, পথ জানতে গেলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আরম্ভ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পিওয়াইকিউ তারপর থেকে আরম্ভ। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাহলে আগে আমরা বেশি পথ বেশি। জানতে গেলে কি করবো না, আগে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে কিন্তু দেখবো, ফলো করব, এবং তারপরে কিন্তু সিলেবাস দেখবো, তারপরে কিন্তু আমরা আরম্ভ করব। তো আজকেও আমরা চৌজাপদ আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখে নেবো বা পিওয়াইকিউগুলো দেখে নেবো, যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে, কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, এবং সেই প্রশ্নগুলো আমরা কি করে করতে পারি, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা আজকে ক্লাসে যাব, ঠিক আছে? তো আওয়াজ আশা করি ঠিকঠাক আসছে, তাই তো? দেখো, এটা হচ্ছে না এবারে 2025-এর কিন্তু কিনা এই প্রশ্নটা এসেছিল 2025-এর জুনে, যেটা সানা না আমাকে দিয়েছিল, বোধ হয় কৃষাণও দিয়েছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে না 2025-এর জুনের কিন্তু পরীক্ষার প্রশ্ন, যেখানে দুটো কিন্তু প্রশ্ন ছিল চৌজাপদ থেকে, যেখানে এটা একটা রয়েছে। তো কি বলছে দেখো, নিচে চৌজাগীতির কয়েকটি পদের প্রথম চরণ ও সংশ্লিষ্ট পদ সংখ্যা দেওয়া হলো, ঠিক আছে, এবং কিন্তু এদের মধ্যে কিন্তু ম্যাচ করতে হবে যে কোনটা কত নাম্বার পদ, তা কিন্তু বলেছে এখানে, যে ম্যাচ করতে হবে যে কোনটা কত নাম্বার পদের মধ্যে পড়ছে। বলছে যে শুনে শুন মিলিয়া যাবে, বলো এটা কত নাম্বারে পড়ছে? কি করে বুঝবে তোমরা? কি করে বুঝবে বলো? পড়তে লাগবে। তাহলে এটা তোমাদের কি করতে হবে না, তোমাদের এটাকে একটা চার্ট করতে হবে, তাই না? নাহলে পারবে না, তাই তো? তাহলে এখানে দেখো, এই শুনে শুন মিলিয়া যাবে, এটা আমরা দেখে নি একটু আমরা। এটা আমার 44 নাম্বার হবে পদটা, দেখে নি একটু, চলো দেখবে। এখানে 44 নাম্বার পদে কিন্তু ওটা রয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ। এখানে দেখো 44 নাম্বার পদ দেখো, শুনে শুন মিলিত্তা হতো, এটা মিলিয়া করেছে, এটা মিলিত্তা হবে, ঠিক আছে, মিলিত্তা যাবে। এটা কিন্তু দেখো 44 নাম্বার পদে রয়েছে, তাহলে 44 হবে, তাই তো? তাহলে প্রথমটা 44 হবে, তাই তো? দেখো এবার আমি কি বলছিলাম, যে যদি দেখো যে এরটা 44 হলে এরটা 2 যদি একটা হয় তাহলে কিন্তু একটাতেই হয়ে যাবে, কিন্তু এখানে দেখো দুটো আছে, দেখো দেখো A2 এখানে দুটো আছে, দেখো এটা দেখো A2 2 এ আছে একটা, আর দেখো 4 এ আছে, তাই তো? মানে আমাকে আটা দেখতে হবে, যে তাহলে দেখবো যে সুই না হ অবিদার অরে
নিয়মন তোহরে দোষে। বলো এটা কি হবে, কোনটা হবে বলো, কোনটা হবে, কোনটা হবে এটা? পারবে কেউ? ঠিক জানেন না। পারবে না, তাই না? তো দেখি চলো, দেখো এখানে এটা আমার হচ্ছে কত হবে জানো, এটা আমার হচ্ছে আমার 29 নাম্বার হবে। দেখি চলো, একদম শেষ দিকের থেকে দিয়েছে। হ্যাঁ, শেষ দিকে পদ তোমাকে একদম চারই দিয়েছিলাম। হ্যাঁ একদম শেষ দিক থেকে রয়েছে। কি ছিল পদটা বলো, কি ছিল পদটা? এই দেখো সুইনা হথর, এটা এটা হবে না, সুইনা হথর, হ্যাঁ এটা 39 নাম্বার হবে। তাহলে এটা কিন্তু একটা হচ্ছে না, একেরটা হচ্ছে না, এরটা হচ্ছে কত না 2 হলো 44 নাম্বার হলো, ঠিক আছে। আর দেখো 2 এরটা কিন্তু কিনা 39। এবার দেখো পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো A2 আর B1 দেখো একটা আছে, 2 এরটা তো আছে, উত্তর হয়ে গেল, তোমাকে দেখতে হলো না, ঠিক আছে। তাহলে তোমাকে চার্ট করতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন করতে তোমার চার্ট করতে হবে যে কোনটা কত নাম্বার প্রশ্ন। এবার দেখো তোমরা বলবে যে স্যার এটা কি করে বোঝা শক্ত তো, যে কোন কোন পদটা দেবে, কোন লাইনটা দেবে, কোন ঠিক নেই। কিন্তু দেখো সবগুলো কিন্তু প্রথমেই লাইনটা দিয়েছে, সবগুলো দেখো প্রথম লাইনটা তোমার সবলা দিয়েছে, দেখো সবলা কিন্তু প্রথম লাইন দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা কিন্তু দিচ্ছে, তাহলে আমাকে প্রথম লাইনটা দিয়ে চার্ট করতে হবে, ঠিক আছে। যেটা আমি তোমাদের করে দেবো, তোমাদের করার দরকার নেই, যারা ওখানে ভর্তি হয়েছে দরকার নেই তোমাদের, আমি করে দেবো। হ্যাঁ, যারা কিন্তু এখানে ভর্তি হওনি বা যারা কিন্তু নিজে পড়ছে তারা কিন্তু অবশ্যই চার্টটা করবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে কি পেলাম এখানে, যে এখানে আমি এক একটা পাচ্ছি না, 44 নাম্বার হচ্ছে, ঠিক আছে। বি এরটা কিন্তু 39 নাম্বার হচ্ছে, মানে 1 হচ্ছে, ঠিক আছে। আর কি না সি এরটা দেখো 4 হচ্ছে, মানে 26 নাম্বার হচ্ছে। তুলা ধুনি ধুনি আসলে আসলে ভাব না হই ও ভাব না যায়, এটা কিন্তু কিনা কত হবে না 29 নাম্বার হবে, ঠিক আছে। তাহলে এটা 2 এরটা কিন্তু হচ্ছে। দেখো একটা প্রশ্ন দিয়েছিল এবারেই 25 জুনে, ঠিক আছে। নাদ ন বিন্দু ন রবি শশী মন্ডল, এটা কিন্তু দেখো এটা কিন্তু অন্য একটু আগের যেমন কিনা কত নাম্বার পদ, এটা কিন্তু কিনা কি রাগে লেখা হয়েছে তা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। এই পদগুলো কি রাগে লেখা হয়েছে, ঠিক আছে, সে রাগটা তোমাকে নির্ণয় করতে, ম্যাচ করতে হবে তোমাকে। তো এখানে দেখো এটাও তোমাকে কিন্তু চার্ট করতে হবে। আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু কিনা প্রথম লাইনটাকে কিন্তু তুলে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু প্রথম লাইনে কিন্তু কিনা এখানে রয়েছে, কোনো কিন্তু মাঝে কোনো লাইন নেই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটা আইডিয়া আসছি যে প্রথম লাইনই তুলে দিচ্ছে এবং তা কিন্তু কত নাম্বার পদ বা কি রাগে লেখা বা কাল লেখা, ঠিক আছে। এইগুলো কিন্তু কিনা ম্যাচ আসতে পারে। আর কি আসতে পারে না, ওখানে ওই পুঁথি পৃষ্ঠা কত রয়েছে তা আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এরকম ম্যাচ করে দেবে, একটা পদের পদগুলো দিয়ে দেবে, পদের কিন্তু কিনা পদকর্তার নাম দিয়ে দেবে, এদিকে ম্যাচ করতে হবে। বা পদগুলো দিয়ে দেবে, এদিকে কিন্তু কিনা রাগলা দেবে, কিন্তু রাগের সঙ্গে কিন্তু পদগুলো ম্যাচ করতে হবে, এটা হতে পারে। এদিকে পদগুলো দিয়ে দেবে, এদিকে কিন্তু কিনা তার পুঁথি পৃষ্ঠা দেবে, কিন্তু ম্যাচ করতে হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। আর কি না এদিকে পদগুলো দেবে, এদিকে কিন্তু পদের সংখ্যাগুলো দেবে, ম্যাচ করতে হতে পারে। তাহলে এইরকম কিন্তু আমাদের ম্যাচিং প্রশ্ন আসছে, ঠিক আছে। আর পুরোটাই কিন্তু কিনা আমাদের ওই পদ থেকে আসছে, পদের বাইরে কিন্তু কিনা তথ্য খুব কম, তাই আমরা কিন্তু পদ থেকে আরম্ভ করব, ঠিক আছে। যেহেতু পদের থেকে প্রশ্ন বেশি আসছে প্রিভিয়াস ইয়ারে, তাহলে কিন্তু আমরা কিন্তু পদ থেকে আরম্ভ করব। আমরা ওই যে আবিষ্কার, ঠিক আছে, নামকরণ ওইখান থেকে আরম্ভ করব না, কারণ ওগুলো কিন্তু আমাদের এখানে আসছে না প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমাকে এগোতে হবে কেমন হবে না, যেখান থেকে প্রশ্ন আসছে সেখান থেকে আমাকে এগোতে হবে, ঠিক আছে। আমি এমন জায়গা থেকে এগোবো না যেখানে কিন্তু কিনা প্রশ্ন দিচ্ছে না, ঠিক আছে। তো আমি এটাই বলবো তোমরা অবশ্যই পদ থেকে আরম্ভ করবে, তাহলে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু আর থাকবে না। তা আমরা কিন্তু আজকে পদ থেকে আরম্ভ করবো, চলো দেখি। দেখো তাহলে এরকম চারটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। কি দেখো এখানে ক্রমিক নাম্বার, পুঁথি পৃষ্ঠা, পদ, রাগ, পদকর্তা আছে না বিশেষ সংকেত। এবার দেখো বলো তাহলে স্যার বিশেষ সংকেতটা কি, বিশেষ সংকেতটা কিন্তু আমাদের এই পদগুলোকে মনে করতে সাহায্য করবে। এই যে বিশেষ সংকেত রয়েছে না, এটা কিন্তু আমাদের পদগুলোকে মনে করতে সাহায্য করবে, যে এটা কত নাম্বার পদের মধ্যে রয়েছে বা কত নাম্বার পদ হতে পারে, ঠিক আছে। চলো দেখো আছে যে এক নাম্বার আছে না কা আ তরু বড় পঞ্চমী ডাল। দেখো এটা কিন্তু কিনা পটমঞ্জুর আগে লেখা হচ্ছে, আছে না লুই পাদের লেখা, এটা কায়াবাদ, মানে কিন্তু এখানে দেহটাকে বৃক্ষের সঙ্গে বা গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তা তোমরা কিন্তু এই বিশেষ সংকেতটা কিন্তু কি করতে পারো, রূপক করতে, রূপক কোন রূপকে লেখা হয়েছে তাও করতে পারো, ঠিক আছে, ওটা কিন্তু হবে তোমাদের।
তাহলে এরকম আমাকে কিন্তু ছক করতে হবে। তাহলে কি আসতে পারে, ধরো এখান থেকে এরকম 4টা লাইন দিয়ে দিল, তোমাকে কিন্তু বলবে যে এখান থেকে এরকম 4টা কিন্তু পুঁথি পৃষ্ঠা দিয়ে দিল এলোমেলো করে, তোমাকে ম্যাচ করতে হতে পারে, ঠিক আছে। বা তোমাকে ধরো এখানে কিন্তু 4টা কিন্তু লাইন দিয়ে দিলে এলোমেলো করে, এদিকে কিন্তু 4টা কিন্তু রাগ দিল, তোমাকে ম্যাচ করতে হতে পারে। বা ধরো এখানে বলে দিল যে 4টা লাইন দিল এরকম ভাবে, এখানে কিন্তু পদকর্তার নাম দিল, তোমাকে ম্যাচ করতে হবে। বা এখানে কিন্তু 4টা লাইন দিল তোমাকে এলোমেলো করে, এখানে কিন্তু কিনা তোমাকে দিল কিন্তু রূপকগুলো দিল, তোমাকে ম্যাচ করতে হতে পারে, তাই তো। বা কিনা এখানে 4টা লাইন দিতে পারে, আর এখানে কিন্তু কিনা ক্রমিক নাম্বার দেবে, তোমাকে ম্যাচ করতে হতে পারে। মানে এখানে 4টা লাইন দেবে, এদিকে কিন্তু কিনা ক্রমিক নাম্বার দেবে, তোমাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে ম্যাচ করতে হবে, এই ধরনের প্রশ্ন এখান থেকে হয়, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু একটা ছক করে নেবে, ছকটা কিন্তু তোমাদের প্রভূত সাহায্য করবে। এবারে ছকটা পড়তে গেলে কিন্তু আমাদেরকে প্রথম থেকে আরম্ভ করতে হবে। দেখো এখানে ক্রমিক নাম্বার থেকে দেখবো যে 1 2 3 4 5 6 7 আছে। তারপর দেখো যাই, দেখো 8 9 10 11 12 13 14 আছে, ঠিক আছে। 15 16 17 18 19 20 21 আছে, ঠিক আছে। দেখো 22 23, এই 23 নাম্বার পদটা কিন্তু অর্ধেক লেখা হয়েছিল, অর্ধেক পাওয়া গিয়েছিল, এটা লিখে নাও। এই পদটি কিন্তু অর্ধেক কিন্তু পাওয়া গিয়েছিল। দেখো তারপরে কিন্তু দেখো 24 25 নেই, মানে এই 24 আর 25 নাম্বার পদটা কিন্তু লুপ্ত, ঠিক আছে। 24 আর 25 নাম্বার পদটা কিন্তু লুপ্ত ছিল, ঠিক আছে, পাওয়া যায়নি, ঠিক আছে। আর কি দেখো 26 রয়েছে, 27 রয়েছে, 28 রয়েছে, 29 রয়েছে, 30 রয়েছে, ঠিক আছে। 31 রয়েছে, 32 রয়েছে, 33 রয়েছে, 34 রয়েছে, 35 রয়েছে, 36 37 সবই ঠিক আছে। দেখো 38 39 40 41 42 43 সবই ঠিক আছে এখানে। 44 45 46 47 48, দেখো 48টা কিন্তু পাওয়া যায়, 48টা লুপ্ত। তাহলে কি পেলাম আমরা, 3টা পদ কিন্তু লুপ্ত ছিল। কি কি দেখো এখানে রয়েছে, আমি লিখে দিয়েছি, 24 25 আর আছে 48, আর 23 নাম্বার পদটি কিন্তু কি না হয়েছে, একটু সামান্য অংশ পাওয়া গেছে, বাকিটা পাওয়া যায়নি। লিখে নাও তাহলে 24 25 আর 48 এই পদটা কিন্তু কিনা এগুলো কিন্তু লুপ্ত ছিল, আর 23 নাম্বার পদটি কিন্তু অর্ধেকটা পাওয়া গেছে, ঠিক আছে, বাকিটা কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। এবার দেখো আরো আসছি আমরা যে পুঁথি পৃষ্ঠা, তাই তো, মানে পাতাগুলো, এখানে কিন্তু কিনা কতগুলো মিসিং আছে। দেখো এখানে 3-এর খ, এই 3-এর খ থেকে আরম্ভ হয়েছে, হ্যাঁ। 4-এর খ দেখো, দেখো 5 নেই, 5 মিসিং আছে, তাহলে 5টা লিখে না, 5 মিসিং আছে। 1 2 মিসিং আছে, তাই তো, 1 2 মিসিং আছে, কিন্তু 1 2 কিন্তু নামটা ছিল, ঠিক আছে। দেখো 6 7 8 দেখো মিসিং আছে, ঠিক আছে। 8 দেখো মিসিং আছে, দেখো এখানে 9 10 দেখো মিসিং, 10 দেখো মিসিং আছে এখানে, ঠিক আছে, 10 মিসিং আছে এখানে। দেখো 11 12 13 14 14, ঠিক আছে, 15 16 17, দেখো 17 মিসিং আছে এখানে, ঠিক আছে, 17 মিসিং আছে। তাহলে তোমাকে এইভাবে কিন্তু ছক থেকে তোমাকে নির্ণয় করতে কতগুলো মিসিং রয়েছে পুঁথি পৃষ্ঠা, হ্যাঁ, তা তোমাকে নির্ণয় করতে হবে। যারা এখানে পড়ছে তাদের কিন্তু করার দরকার নেই, আমি তোমাদেরকে ওটা দিয়ে দেবো, ঠিক আছে, লিখে দেবো, নোটে পেয়ে যাবো তোমরা। যারা কিন্তু এখানে পড়ছো তারা কিন্তু না এখান থেকে একটু লিখে নেবে, ঠিক আছে। তো দেখো পাচ্ছি এখানে, এবার যে পদে আসছি, পদগুলো কিন্তু আমরা দেখবো যে কোনটা কি সংকেত, ওটা দেখবো আমরা। দেখো কা আ তরু বড় পঞ্চম, এটা কিন্তু কিনা এটা কিন্তু কায়াবাদ, মানে এখানে দেহটাকে কিন্তু বৃক্ষ বা গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে 1 নাম্বার পদটা কিন্তু কি হচ্ছে না, যেখানে দেহকে বা শরীরকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এরকম কিন্তু যদি আসে তাহলে কিন্তু তা কিন্তু কিনা 1 নাম্বার পদ হবে, বা কিন্তু কিনা কার লেখা, এটা কিন্তু লুই পাদের লেখা 1 নাম্বার পদটা হবে, ঠিক আছে। তাহলে দেখো আছে দুলি দুহি পিটা ধরন না যায়, দেখো এখানে কিনা এখানে মাদি কাছিম দহন করা কিন্তু কিনা একটা সংকেত পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে যদি মাদি কাছিম মানে কোনো মাদি কাছিমকে দহন করা হয়, তাহলে তা কিন্তু কিনা কার লেখা হবে, তা হচ্ছে কুকুরি পাদের লেখা হবে, এবং কিনা তা কিন্তু 2 নাম্বার পদ হবে, ঠিক আছে। ঠিক তেমন দেখো পাচ্ছি এখানে যে 1 সে শুনটিনি 2 ঘরে সান্ধ্য, এখানে সুরি মেয়ের কিন্তু প্রসঙ্গ পাচ্ছি আমরা এখানে। তা সুরি মেয়ের প্রসঙ্গ হলে তা কিন্তু 3 নাম্বার পদ হবে, এবং কিনা তা কিন্তু কার লেখা হবে না, বিরূপা পাদের লেখা হবে, ঠিক আছে। ঠিক তেমন দেখো পাচ্ছেন যে টিওটা তা দেখো 4 নাম্বার পদ আছে, দেখো কি না, টিওটা চাপি জৈনী দে অঙ্ক বালি, এটা কিন্তু কিনা এটা কিন্তু গুন্ডয়ের পাদের লেখা, এটা কিন্তু যোগিনীর প্রসঙ্গ আছে এখানে। তা যোগিনীর প্রসঙ্গ তা কিন্তু 4 নাম্বার হবে, তা কিন্তু কিনা গুন্ডের পাদের লেখা হবে। তোমাকে এইভাবে কিন্তু কিনা এখানে নির্ণয় করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে সহজে তা কিন্তু মনে রইবে। বুঝা যাচ্ছে সানা, বুঝা যাচ্ছে সানা, বুঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চল।
এবার দেখো আসছে যে, হ্যাঁ বলো। রাগ আর পদকর্তা ওই দুইটা তো মনে রাখতে হবে নাকি? বলছি আমি আসছি। এবার দেখো আছে না রাগ, রাগটা কিন্তু মনে রাখবে। দেখো এখানে পাচ্ছি যে কায়াবাদ, তাহলে কায়াবাদে কি আছে না, কায়াবাদের রাগ আছে না পটমঞ্জরি, ঠিক আছে? তাহলে কায়া পট করে নেবে। এই যে কায়ার কিন্তু কায়াটা নেবে, আর কিন্তু পটটা কিন্তু পট নিয়ে নেবে, পটমঞ্জরি কায়া পট, ঠিক আছে? মানে কি হলো না, এখানে কায়াবাদে কিন্তু পটমঞ্জরি রাগটা কিন্তু প্রয়োগ হয়েছে। তাহলে এখানে কা আ তরু বড় দিলে তুমি কিন্তু এটা পটমঞ্জরি রাগটা কিন্তু বুঝতে পারছো। ঠিক তেমন দেখো পাচ্ছি যে এখানে মাদি কাছিম, ঠিক আছে? তাহলে এখানে কি করবে না, এখানে তুমি কিন্তু কিনা মাদি গোবরা করতে পারো, ঠিক আছে? বা কাছিম কিন্তু গোবরা করতে, কাছিমটা করবে, হ্যাঁ কাছিম গোবরা করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু কাছিমের প্রসঙ্গ এলে তা কিন্তু কিনা গোবরার আগে লেখা হবে, ঠিক আছে? তোমাকে এরকম সংকেত করে নিতে হবে, বুঝা যাচ্ছে সানা কি বললাম আমি? বুঝা যাচ্ছে সানা? বুঝতে পারছো তো? মানে ওইটার সংকেত থেকে একটা আর ওইটা থেকে মনে রাখতে। তুমি হয় এখান থেকে করতে সংকেত, ঠিক আছে? যেমন ধর এখানে কা করবো, কায়া কায়া কিন্তু কিনা করে পট করে দেবো, কায়া পট। দুলি করব, দুলি কিন্তু গোবরা করে দেবো, ঠিক আছে? তাহলে এক সুরিনি করব, এখানে কিন্তু এখানে গোবরা করে দেবো, ঠিক আছে? এখানে দেখো জয়িনী করব বা যোগিনী, আজ অরু করে দেবো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে মনে রাখতে হবে। যখন দেখো পাচ্ছেন এখানে যে ভবন, ভবন করব, এখানে কিন্তু গুজ্জরি করে দেবো, ঠিক আছে? তোমার সংকেত করতে হবে, ঠিক আছে? তুমি সংকেত করো, তোমার কিন্তু কিনা তা কিন্তু সহজেই হয়ে যাবে। বুঝা গেছে কি বললাম আমি সানা? বুঝা গেছে তো? ঠিক আছে। তাহলে দেখো আমি বললাম এখানে কি করে তুমি পুঁথি পৃষ্ঠা মনে রাখবে সব বলে দিয়েছি, ঠিক আছে? কি করে পদকর্তা নাম মানে সব বলে দিয়েছি, ঠিক আছে? একদম কোনো পাই টু পাই সব বলে দিয়েছি, কোনো প্রবলেম আশা করি নেই, তাই তো সুপ্রিয়া? নেই তো প্রবলেম কিছু? সুপ্রিয়া বোঝা গেছে? সুপ্রিয়া? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর সমস্যা হবে কি, কোনো সমস্যা হবে কোনো? চলো এবার দেখো আসছে আমরা যে ধ্রুব পদে আসছি, ওটা তোমরা ওরকম ভাবে দেখে নেবে, যেটা বললাম তোমাদের বুঝিয়ে দিলাম। এবার ধ্রুব পদে আসছে আমরা, তার একটা কিছু দেখে নিই, আর কিছু তথ্য আছে সেগুলো দেখে নিই। দেখো এখানে পাচ্ছি যেটা বললাম, তাহলে ওখানে কি বললাম যে ওখানে তিনটা পদ মিসিং ছিল। বলো কোন কোন পদগুলো বলো পাওয়া যায়নি, বলো বলো কোন কোন পদগুলো পাওয়া যায়নি বললাম আমি, বলো। 24, 25, 48 পাওয়া যায়। হ্যাঁ 24, 25 আর আর 48, তাই 48 হ্যাঁ 23 নম্বরে খানিকটা পাওয়া গেছে। হ্যাঁ 23 নম্বরটা অর্ধেক পাওয়া গেছে, হাফ পাওয়া গেছে, তাই তো? মানে 1-2 করে দাও, হাফ পাওয়া গেছে। আর দেখো আছে এখানে কি না, এখানে দেখো পুঁথি পৃষ্ঠা কোনগুলো পাওয়া যায়নি বলো, পুঁথি পৃষ্ঠা কোনগুলো পাওয়া যায়নি? 5, 10। হ্যাঁ দেখো এখানে লিখে না এটা যে পত্র পৃষ্ঠা কিন্তু 35, ঠিক আছে? 35, 36, ঠিক আছে? 34, 37, ঠিক আছে? 38, 66 সংখ্যক কিন্তু কিনা এখানে পত্রগুলো পাওয়া যায়নি, ঠিক আছে? এরপরে আমি আসছি অবশ্য, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা আসছি তারপরে যে এটা ধ্রুবপদ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে কি দেবে, ধরো বললো এখানে চারটা কিন্তু কিনা, ধরো এখানে চারটা কিন্তু পদের নাম দিয়ে দিয়েছে, এদিকে এদিকে কিন্তু কিনা চারটা কিন্তু কিনা সংখ্যা দিয়ে দিয়েছে 5, 6, 7, 8 করে। এবার তোমার ম্যাথটা দেখো কোনটা কত কিন্তু ধ্রুবপদ রয়েছে। ধরো এদিকে চারটা কিন্তু বাম স্তবক, তো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ রয়েছে, বা বাম স্তবক বা ডান স্তবক রয়েছে। বাম স্তবকে দিয়েছে যে চারটা কিন্তু লাইন দিয়েছে, ঠিক আছে? এবং ডান স্তবক কিন্তু কিনা কি রয়েছে না, এখানে চারটা কিন্তু সংখ্যা রয়েছে, যেমন 5, 6, 7 করে দিয়েছে, ঠিক আছে? তোমাকে ম্যাথ করতে হবে কোনটা কত কিন্তু ধ্রুবপদ রয়েছে, কোন কিন্তু পদে কতগুলো মানে ধ্রুবপদ রয়েছে তোমাদের। তা তোমাদেরকে এখানে ম্যাচ করতে হয় যে কোনটা মানে কোন পদে কিন্তু কতগুলো ধ্রুবপদ কিন্তু আছে, ঠিক আছে? তো তোমরা কি করবে এখানে, এটা তোমাদের কিন্তু দেখতে হবে এখানে, ঠিক আছে? তো দেখো এখানে পাচ্ছি আমরা, ভালো করে লিখে নেবে একটু, হ্যাঁ যারা কিন্তু এখানে ভর্তি হন তারা লিখে নেবে। দেখো যে এখানে প্রথম পদে কিন্তু কিনা 5টি রয়েছে, যা কিন্তু লুই পদের লেখা কা আত তরু বড় পঞ্চমী ডাল, এটা কিন্তু 5টা কিন্তু ধ্রুবপদ রয়েছে। দ্বিতীয় পদে কিন্তু এখানে 4টা রয়েছে, ঠিক আছে? তৃতীয় পদে দেখো এখানে 5টা রয়েছে,
এইভাবে কিন্তু কিনা এখানে তোমাকে কিন্তু কিনা ধ্রুবপদগুলো দেখতে হবে, যে কতগুলো ধ্রুবপদ রয়েছে এবং কতগুলো কিন্তু কিনা এখানে রয়েছে আছে। এবার আসে তারপরে তো দেখে নেবে এবার, ঠিক আছে? এবার দেখে নেবে তোমরা, তারপরে আমি কিন্তু পরেরটা চলে যাচ্ছি আমি। হ্যাঁ, এবার তোমার দেখতে হবে যে এখানে সব থেকে বেশি মানে লেখো, এটা লিখে নেবে একটু শোনা, ঠিক আছে? লিখে নাও। সর্বাধিক ধ্রুবপদ রয়েছে কোন পদগুলো না 28 নাম্বার 50 নাম্বারে, লিখে নাও এটা। সর্বাধিক বা সব থেকে বেশি, সর্বাধিক বা সব থেকে বেশি ধ্রুবপদ রয়েছে, ঠিক আছে? ধ্রুবপদ রয়েছে 28 নাম্বার পদে আর 50 নাম্বার পদে। কটা রয়েছে না 7টা করে রয়েছে, 7টি। এই দুটি পদে কিন্তু সর্বাধিক ধ্রুবপদ রয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? এবার আছে দেখো এর পরে আছে কোনটা না, এর পরে দেখো আছে দ্বিতীয় যে বৃহত্তম বা দ্বিতীয় যে কিন্তু বেশি কিন্তু রয়েছে তা হচ্ছে কোনটা না 10, 21 আর 22 তিনটা পদে। দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় কিন্তু সর্বাধিক কিন্তু পদ রয়েছে, দ্বিতীয় সর্বাধিক পদ রয়েছে, সর্বাধিক পদ রয়েছে কোন কোন পদগুলো না 10-এ, ঠিক আছে, 11, 10-এ, 21-এ আর 22, হ্যাঁ, মোট তিনটি পদে। কতগুলো রয়েছে না এখানে কিন্তু 6টি করে কিন্তু ধ্রুবপদ রয়েছে, 6টি করে, ঠিক আছে? এবার তো তারপর যে তৃতীয় যে সর্বাধিক পদ রয়েছে তা হচ্ছে দেখো পাচ্ছি এখানে যে এখানে কিন্তু বেশি রয়েছে, এটা সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে, এটা সবথেকে বেশি আছে। তৃতীয়তে রয়েছে কতগুলো না এখানে মোট 36টি পদে রয়েছে, কতগুলো করে না 5টি করে কিন্তু পদ রয়েছে, ধ্রুবপদ রয়েছে। কোন কোন পদগুলো দেখো এখানে 1, 3, 5, 1, 3, 4, 5, 1, 3, 4, 5, ঠিক আছে, 6, 7, ঠিক আছে, 9, 11, 12, ঠিক আছে, 11, 12, সরি 11, 12 এইভাবে কিন্তু 36 রয়েছে। হ্যাঁ, তোমাদের আমি নোটে দিয়ে দেবো, ঠিক আছে, পেয়ে যাবে, এখানে নেই। এবার 4টি করে রয়েছে কতগুলোতে, 4টি করে রয়েছে তোমার কিন্তু কিনা মোট 5টি পদে রয়েছে, মানে 4টি করে, দেখো 4টি করে রয়েছে মোট 5টি পদে, 4টি করে রয়েছে কিন্তু মোট 5টি পদে রয়েছে। কোন কোন পদগুলো না এখানে 2, 8, 27, 2, 8, 27, ঠিক আছে, 29, ঠিক আছে, 29 আর 43, এই 5টি পদে কিন্তু 4টি করে কিন্তু ধ্রুবপদ রয়েছে। আর দেখো আছে যেখানে 2টি করে রয়েছে একটি পদে মাত্র, তা হচ্ছে না 23 নাম্বার পদে, 2টি করে, হ্যাঁ 23 নাম্বার পদে রয়েছে। তো এটা তোমাদের ভালো করে দেখতে হবে। আশা করি বোঝা গেছে জায়গাটা, নোটে পেয়ে যাবে অবশ্য, যারা কিন্তু ভর্তি হয়েছে তারা নোটে পেয়ে যাবে, সমস্যা কিছু হবে না। সানা বোঝা গেছে? সানা হ্যাঁ স্যার। একটা গ্রুপে বলে দেওয়া তো যে যারা কিন্তু জয়েন করেনি। চলো এবার দেখো তারপর দেখো আসছি যে আবিষ্কার, এখান থেকে কিন্তু আরম্ভ হবে আসল বিষয়টা। দেখো এটাকে আমরা কিন্তু ছক করবো, এদিকে সাল লিখবো আর এদিকে লিখবো কি না এদিকে লিখবো তোমার কিন্তু ঘটনা, ঠিক আছে, ঘটনা। তাহলে এখানে দেখো 1858 সালে কিন্তু কি হচ্ছে না এখানে রাজেন্দ্রলাল মিত্র, এটা কিন্তু পত্রিকা ছিল, তার জন্য বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় বঙ্গভাষার কিন্তু উৎপত্তি নামে কিন্তু যে একটা প্রবন্ধ প্রকাশ করছেন, সেখানে তিনি বাংলাকে হিন্দির কিন্তু পূর্বী শাখা বলে উল্লেখ করছেন এবং বা উৎপন্ন বলে কিন্তু মনে করছেন বা ব্যক্ত করছেন আর কি, করে বলছেন যে এর আদিম নিদর্শন কি না বিদ্যাপতির লেখা রচনা বলে, ঠিক আছে। তাহলে কি বললাম যে 1858 সালে কিন্তু কি হয়েছিল না রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহ নামে একটা পত্রিকায় কিন্তু কিনা বঙ্গভাষার উৎপত্তি নামে একটা কিন্তু পত্র বা একটা কিন্তু প্রবন্ধ লিখেছিল। সেই প্রবন্ধতে কিন্তু বলছে যে তিনি যে এখানে বাংলা ভাষা কিন্তু হিন্দি
হিন্দির কিন্তু পূর্বী শাখা হিসেবে কিন্তু আসছে, এবং ওটা কিন্তু কিনা ওখানে কিন্তু আদি নিদর্শন কিনা বিদ্যাপতির লেখা রচনা বলে। ঠিক আছে, এটা লিখে নাও। ঠিক আছে, তাহলে হিন্দির কিন্তু পূর্বী শাখা হিসেবে তা কিন্তু উৎপন্ন বলে তিনি মনে করছেন, এবং কিনা সেখানে আদি নিদর্শন কি বলছেন, তিনি বলছেন বিদ্যাপতির লেখা রচনা বলে। ঠিক আছে, এটা বলা যাচ্ছে যে 1911 সালে এবারে আসছে। দেখো 1911 সাল লিখবে, এখানে 1911 লিখে পরে একটা হাইফেন দিয়ে লিখবে এদিকে। দীনেশচন্দ্র সেনের দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এ বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ প্রভাব, একটু ওয়েট করো, তাহলে কি বললাম এখানে যে 1911 সালে দীনেশচন্দ্র সেন কিন্তু তার হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যে গ্রন্থ ছিল, ওখানে কিন্তু তিনি বলছেন যে বাংলা সাহিত্যের কিন্তু আদি নিদর্শন কি না, আদি পর্বে কিন্তু বৌদ্ধ প্রভাবের কথা তিনি কিন্তু উল্লেখ করছেন। কিন্তু তিনি তার আলোচনায় প্রধানত কিন্তু গোপীচন্দ্র, ঠিক আছে, গোপীচন্দ্রের গান, ডাক ও খোনার বচন, ঠিক আছে, এগুলোকে তিনি কিন্তু লৌকিক উপাদানে কিন্তু মধ্যে সীমাবদ্ধ রাখছেন আর কি, ছিল বলে মানে মনে করছেন আর কি তিনি। তবে আছে যে 1844 সালে কি হচ্ছে দেখো, 1844 সালে কি পাচ্ছি আমরা না, ইউজেনে বার্নুপ বলে একজন ছিলেন, তিনি কিন্তু গবেষণা কাজে কিন্তু আরো এগিয়ে যাচ্ছেন, ইউজেনে বার্নুপ বলে। ঠিক আছে, তাহলে 1882 এখানে কি হচ্ছে না, 1882 কিন্তু কিনা সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল বলে একটা কিন্তু বই ছিল, একটা গ্রন্থ ছিল, সেই পুঁথিতে কিন্তু কিনা সেই পুঁথির সন্ধান পাওয়া যাচ্ছে, এবং সন্ধান করে তিনি কিন্তু প্রকাশ করছেন। ঠিক আছে, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে কিন্তু পুঁথি সন্ধান তালিকা কিন্তু প্রকাশ করছেন কে না, এখানে আমি বললাম রাজেন্দ্রলাল মিত্র। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আগে। দেখো তারপরে পাচ্ছি এখানে যে তারপরে পাচ্ছি এখানে যে 1800 কিন্তু কিনা 97 থেকে 98, ঠিক আছে, 98 সাল। এখানে কি হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে দুইবার নেপালে গিয়ে কিন্তু এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় দুবার যাচ্ছে নেপালে, এবং দুবার কিন্তু নেপালে গিয়ে তিনি কিন্তু 4খানা পুঁথি কিন্তু সংগ্রহ করছেন। 4খানা পুঁথি, এক হচ্ছে না মূল চৌজাপদের পুঁথি, ঠিক আছে, 2 হচ্ছে কিন্তু কিনা একটা ডাকার্ণব, আর 3 হচ্ছে না কৃষ্ণচার্যের দোহা, আর আছে সরপাদের দোহা। ঠিক আছে, তো এই 4টা কিন্তু পুঁথি তিনি কিন্তু সংগ্রহ করছেন। ঠিক আছে, কত সাল না, 1897 থেকে 98 সালে কিন্তু তিনি গিয়েছিলেন দুবার, এবং এই 4টা কিন্তু পুঁথি তিনি ওখান থেকে পাচ্ছেন। ঠিক আছে, এবং এই 4টা যে পুঁথি পেয়েছিলেন তার মধ্যে কিন্তু কিনা 4টাকে তিনি কিন্তু কিনা 1907 সালে কিন্তু পেয়েছিলেন বা আবিষ্কার করেছেন আর কি। 1907 সালে কিন্তু আবিষ্কৃত হয়েছিল এটা। হ্যাঁ, আবিষ্কৃত হয়েছিল বলতে তিনি কিন্তু ব্যক্ত করেছেন। আর 1916 সালে কিন্তু তা কিন্তু কিনা প্রকাশ হচ্ছে কোথা থেকে না, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হচ্ছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হচ্ছে 1916 সালে এই গ্রন্থটা, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে হচ্ছে না, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম। ঠিক আছে, এই 4টাই কিন্তু কিনা প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, 1916 সালে, মনে রাখো এটা। এছাড়া কিন্তু আরো তথ্য আছে যেগুলো তোমাদের লিখতে হবে, আমি সেগুলো বলেছি, তোমাদেরকে বলে যাচ্ছি, তুমি একটু লিখে নেবে। হ্যাঁ, বা তোমরা শুনে নাও, পরে কিন্তু তোমরা নোটে পেয়ে যাবে। ঠিক আছে, লেখার দরকার নেই। এবার দেখো এখানে দেখা যাচ্ছে যে 4টা পুঁথির মধ্যে কেবলমাত্র কিনা ওই চৌজাপদী পুঁথিটা কিন্তু কিনা তার কিন্তু ভাষা বাংলা। এটা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু তা কিন্তু ভাষা বিচার করে তা কিন্তু নির্ণয় করেছিলেন বা বলেছিলেন। দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তা কিন্তু কিনা তিনি কিন্তু এর ব্যাকরণ নির্ণয় করে, ঠিক আছে, ব্যাকরণ নির্ণয় করে সিদ্ধান্ত করেছিলেন যে এর ভাষাটা কিন্তু কিনা বাংলা ভাষা। কোনটা না, চর্যাপদের মূল যে গ্রন্থ তার কিন্তু ভাষা কিন্তু বাংলা ভাষা, ঠিক আছে। বাকিগুলো কিন্তু কিনা প্রাকৃত অবহট্ট ভাষায় লেখা, ঠিক আছে, প্রাকৃতে লেখা, ঠিক আছে, বাকিগুলো মানে প্রাকৃতে লেখা আছে, এটা বলেছেন তিনি। এটা কিন্তু বলা আছে পশ্চিমা অপভ্রংশ, হ্যাঁ, পশ্চিমা অপভ্রংশ লেখা, পশ্চিমা অপভ্রংশ, ঠিক আছে, এটা লিখে নেন। তাহলে কি বললাম যে মূল পুঁথি কিন্তু চর্যাপদের পুঁথি তা কিন্তু বাংলা ভাষায় লেখা, এবং কিন্তু বাকি তিনটা কিন্তু পশ্চিমা অপভ্রংশে লেখা বলে জানা যাচ্ছে, ঠিক আছে। তাহলে পাচ্ছি যেখানে যে এবার নামকরণ নিয়ে আসছি, যে এখানে যখন এটা প্রকাশ করেন শাস্ত্রী মহাশয় তখন তার নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন না, চর্যাচর্য বিনিশ্চয়। দ্বারা দেখেছি এর নাম দিয়েছেন তিনি প্রকাশকালে নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, হ্যাঁ, বিনিশ্চয়, ঠিক আছে, এটা কিন্তু নাম দিয়েছিলেন শাস্ত্রী মহাশয়, হ্যাঁ। কিন্তু এটা নিয়ে কিন্তু একাধিক মতবিরোধ রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এটা আসল নাম কি হবে না, চর্যা গীতিকোষ বৃত্তি। এর আসল নাম চর্যা গীতিকোষ বৃত্তি, চর্যা গীতিকোষ, গীতিকোষ। তাহলে এখানে কি হচ্ছে না, মুনি দত্তের যে সংস্কৃত যে টিকা ছিল তার থেকে কিন্তু এটা পাওয়া যাচ্ছে যে এর কিন্তু আসল নাম হচ্ছে চর্যা গীতিকোষ বৃত্তি, ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে তো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো, তো এটা গেল তোমার কিন্তু আবিষ্কারের জায়গাটা। কোনো প্রশ্ন আছে এখান থেকে, কোন ডাউট আছে এখান থেকে? আছে কোনো সমস্যা আছে এখান থেকে? এবার দেখো এই আবিষ্কার প্রসঙ্গে কিন্তু আসছে যে তথ্যগুলো, এই তথ্যগুলো লিখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। আমি বলে দিচ্ছি, প্রথম চর্যাগীর তিব্বতী অনুবাদ কিন্তু সন্ধান করছেন কে না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, লিখে নাও। প্রথম চর্যাগীতি তিব্বতী অনুবাদ পুঁথি সন্ধান পেয়েছিলেন কিন্তু কে না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রথম চর্যাগীতি তিব্বতী অনুবাদের সন্ধান পেয়েছিলেন কে না, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং চর্যাগীর তিব্বতী অনুবাদের পুঁথি আবিষ্কার করেছিলেন কে কিন্তু না, প্রবোধচন্দ্র সেন। তাহলে মনে রাখবে, এটা কিন্তু একটু ভালো বুঝে নেবে, ডাউট রয়ে যাবে এটা, ঠিক আছে, ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। যেখানে প্রথমে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তা কিন্তু কিনা একটা ইঙ্গিত দিচ্ছেন যে এখানে কিন্তু কিনা চর্যাপদের কিন্তু কিনা একটা সংস্কৃত বা যে তিব্বতী অনুবাদ রয়েছে তা কিন্তু কিনা এখানে রয়েছে বা নেপালে রয়েছে বলে তা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। এবং সেই ইঙ্গিত শুনেই কিন্তু কিনা পরে কিন্তু কিনা গিয়েছিলেন কেনা প্রবোধচন্দ্র বাগচি গিয়েছিলেন ওখানে, এবং সে কিন্তু কিনা এখান থেকে উদ্ধার করছেন ওই পুঁথিটাকে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কিন্তু কিনা এখানে সুনীতি চট্টোপাধ্যায় কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কিন্তু আবিষ্কারটা করতে পারেননি। সেই ইঙ্গিত শুনেই কিন্তু কিনা পরবর্তীকালে গিয়েছিলেন কে না, এই ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কিন্তু গিয়েছিলেন, তিনি কিন্তু কিনা তা উদ্ধার করতে পেরেছিলেন, ঠিক আছে, মনে রাখবে এটা। এবার আসি যে নবচর্যাপদ, এটা কিন্তু আবিষ্কার করেছিলেন কিনা, এটা লিখে নেবে, হ্যাঁ, লেখো যে নবচর্যাপদ এটা আবিষ্কার করেছিলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। নবচর্যাপদ আবিষ্কার করেছিলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। নবচর্যাপদ আবিষ্কার করেছিলেন সালটা কত সালে না, 1966 সালে, লিখে নাও। নবচর্যাপদ আবিষ্কার সালটা হচ্ছে না 1963 সালে, ঠিক আছে, চল লেখা আছে, লেখা আছে তো, বোঝা গেছে জায়গাটা। এবার দেখো যখন এই পুঁথিটা পাওয়া যাচ্ছে তখন কিন্তু তা কিন্তু কিনা আরেকটু কিন্তু জনপ্রিয় হয়ে যাচ্ছে, এবং তাকে নিয়ে একাধিক কিন্তু গবেষণার জায়গা তৈরি হচ্ছে। এখানে ব্রেন হডসন বলে একজন ছিলেন, ইউজেনি বার্নুপ ছিলেন, ঠিক আছে, ড্যানিয়েল রাইট ও এটা কিন্তু একজন ছিলেন, কিন্তু তার নাম হচ্ছে না সিসেল ব্যান্ডেল বলে, এটা কিন্তু নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন, বা এরা কিন্তু এর নিয়ে কিন্তু কিনা আলোচনা করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। চল, ঠিক আছে, চল, বোঝা গেছে, বোঝা গেছে তো।
এবার আছে তারপর আছে যে পুঁথি পরিচয়। এখানটা ভালো করে বুঝবে, এখানটা থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, তাহলে কি বললাম, এখানে যখন শাস্ত্রী মহাশয় তা প্রকাশ করছেন, ঠিক আছে, তখন তার নাম কি দিয়েছিলেন, না দিয়েছিলেন যে কি নাম দিয়েছেন, চৈতন্য বিনিশ্চয়, তাই তো। তো শাস্ত্রী মহাশয় যখন প্রকাশ করেছিলেন ওই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তখন তার নাম দিয়েছিলেন কি, না তার নাম দিয়েছিলেন, এখানে দেখে দেখে তাহলে প্রকাশকালে এর নাম দিয়েছিলেন কি, না কি বললাম বলো সানা, বলো কি নাম দিয়েছিলেন, শাস্ত্রী মহাশয় প্রকাশকালের নাম কি দিয়েছিলেন বলো। চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়, তাই তো, চর্যাচর্য বিনিশ্চয়, বিনিশ্চয়, বিনিশ্চয়। কিন্তু এর কিন্তু আসল কিন্তু কিনা নাম কি, আসল নাম কি ছিল বলো, আসল নাম কি হতো, চর্যাগীতিকুশ। হ্যাঁ, না চর্যাগীতিকুশ বৃত্তি, হ্যাঁ বৃত্তি লিখে। আচ্ছা, তো দেখো এবার দেখো তিনি কিন্তু নাম দিয়েছিলেন কি, না কি নাম দিয়েছিলেন, না চর্যাচর্য বিনিশ্চয় নাম দিয়েছিলেন, কিন্তু তা কিন্তু একটু দেখা যায় তার পুঁথির যে সামনের যেটা পাতা আছে, সেই সামনের পাতাতে কিন্তু দেখা যায় না কি ছিল, না লেখা চর্যাচর্য টিকা, চর্যাচর্য টিকা। হ্যাঁ, তা একটু পুছি তাহলে বুঝতে পারবে, না পুছলে বুঝতে পারবে না। তাহলে শাস্ত্রী মহাশয় নেপালের যে দরবার লাইব্রেরি বা দরবার যে গ্রন্থাগার, বর্তমানে কিন্তু রাষ্ট্রীয় অভিলেখালয়, ওখান থেকে যে পুঁথিগুলো সংগ্রহ করেছিলেন, তাকে কিন্তু একটা মূল ছিল পুঁথি, তার নাম হচ্ছে চর্যাপদের পুঁথি, তাই তো। সে মূল পুঁথি ছিল চর্যাপদের পুঁথি, তার নাম দিয়েছেন তিনি কিন্তু কিনা কি নাম দিয়েছেন, তার নাম ছিল কিন্তু চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু তা কিন্তু অ্যাকচুয়ালি নয়, তা কিন্তু অ্যাকচুয়ালি নয় এই জন্যই যে দেখা যাচ্ছে যে তার একটা সামনে একটা কিন্তু নাগরী হরফে লেখা ছিল একটা পাতাতে, প্রথম পাতাতে, ঠিক আছে, কি না চর্যাচর্য টিকা, চর্যাচর্য টিকা, চর্যাচর্য টিকা, চর্যাচর্য টিকা, টিকা নামে লেখা ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা লেখা ছিল। তো এটা নিয়ে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি, যে এটা কিন্তু আসল নাম কি, এটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, যেটা আসল নাম কি, এটা কিন্তু একটা বিভ্রান্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে সেই বৌদ্ধ গান ও দোহা যে প্রকাশ করেছেন তিনি, সেই দোহায় কিন্তু কিনা তার আগে কিন্তু কিনা একটা সাল ছিল, তার 1915 সাল, মানে মনে করা হচ্ছে 1915 সাল তিনি কিন্তু একটা ভাষণ দিয়েছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন বা বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি বলছেন যে এর কিন্তু আগে কিন্তু একটা কিন্তু লেখা ছিল, সেই লেখাটা কিন্তু ওখানে কি ছিল, না চর্যাচর্য টিকা নামে কিন্তু লেখা ছিল, তা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন ওখানে। এবং তাই কিন্তু আবার তার সেই সন্দেহকে কিন্তু জাগাচ্ছে যে এটা কিন্তু আসল নামটা তাহলে কি, ঠিক আছে। তো দেখো পাচ্ছি এখানে 1915 সালে কিন্তু প্রকাশ হচ্ছে তার কিন্তু একটা দ্বিতীয় গ্রন্থ, তার নাম হচ্ছে, না দেখো পাচ্ছি এখানে তার নাম হচ্ছে যে এ ক্যাটালগ অফ পালমালেভ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি নেপাল। তাহলে শাস্ত্রী মহাশয় 1915 সালে কিন্তু একটা কিন্তু লেখা পাবলিশ করেছিলেন বা প্রকাশ করেছিলেন, তার নামটা কি বললাম, যে ক্যাটালগ অফ পালমালেভ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি নেপাল। তাহলে এখানে তিনি বলছেন যে দুই জায়গায় তিনি কিন্তু কিনা এখানে এই নামটা তিনি কিন্তু উল্লেখ করছেন, কি না চর্যাচর্য টিকা, এই নামটা তিনি কিন্তু উল্লেখ করেছিলেন। তাহলে এবার কিন্তু এই সমস্ত পাঠকদের কিন্তু বিভ্রান্ত করছে যে আসল নামটা কি, এটা আসল নাম নাকি এটা আসল নাম, ঠিক আছে। তাহলে এই নামটা নিয়ে কিন্তু এবারে সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে বলা হচ্ছে, তো এবারে কিন্তু আসল সমস্যা দেখা দেবে যে আসল নামটা তাহলে কি, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে তাল পাতায় লেখা আছে যে পুরোনো বাংলা অক্ষরে এটা কিন্তু লেখা ছিল, ঠিক আছে, যাকে যা কিন্তু প্রত্ন বাংলা কিন্তু বলা হচ্ছে। এবং সেখানে পুঁথির একটা কিন্তু কিনা একটা মাপ দেওয়া হয়েছে, সেই মাপটাও কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে পুঁথির যে দীর্ঘতম যে ছিল পাতাগুলো, তার কিন্তু আয়তন কত, না আকারে মোটামুটি ছিল দেখো 12/8 সরি, দীর্ঘ পাতা বা দীর্ঘ পত্র কিন্তু দীর্ঘ পাতাগুলো কিন্তু মাপ ছিল কত, না 12/8, ঠিক আছে। আর কিনা
1/9/10, ঠিক আছে, এরকম ছিল। তাহলে দীর্ঘতর পুঁথির কিন্তু পাতার কিন্তু কিন্তু আয়তন কত না 12/8/10, আর এদিকে 1/9/10, ঠিক আছে, এটা কিন্তু কিন্তু তার কিন্তু মাপ ছিল, ঠিক আছে। এবার যে আসছি দেখো এখন যে এখানে পুঁথির নামপত্রে যেটা কিন্তু কিনা মাপ ছিল, নামপত্রে মাপ ছিল কত না 12/3/4, 12/3/4, ঠিক আছে, ইন্টু কত না এটা লে লিখবে, হ্যাঁ আগে লে লিখবে, লে 12/3/4, আর চৌ হচ্ছে কিন্তু কিনা চৌড়া হচ্ছে কত না 1/7/8, ঠিক আছে, এটা কিন্তু কিনা নামপত্র ছিল উল্লেখ। এবার পাচ্ছি যে দেখো ক্যাটালগে কিন্তু শাস্ত্রীয় উল্লেখিত মাপ, ক্যাটালগে শাস্ত্রীয় উল্লেখিত মাপ কত ছিল দেখো, এটা দেখে নাও। তাহলে যে পুঁথিটা তিনি প্রকাশ করেছিলেন ওই যে যেটা বললাম যে ওই যে 1000 বছরের পুরনো বাঙ্গাল ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে, ঠিক আছে, ওই যে ক্যাটালগে কিন্তু তিনি কিন্তু মাপ উল্লেখ করছেন কত না 12.1/2 ইন্টু কত না 2 ইঞ্চি বলে, 2 ইঞ্চি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু শেষ পত্র সংখ্যা কত না 69, সরি, শেষ পত্র সংখ্যা আছে না, শেষ পাতার সংখ্যা আছে না 69, লিখে না, শেষ পাতা বা শেষ পত্র সংখ্যা আছে না 69, যার মধ্যে আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে এখানে 35, 36, 37, 38 আর 35 লিখে না, এগুলো 36, ঠিক আছে, 37, 38, ঠিক আছে, আর 66 এই পাতাগুলো কিন্তু পাওয়া যায়নি, এই পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি, পাতাগুলো এই পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি বা এই পত্রগুলো পাওয়া যায়নি, হ্যাঁ এটা পত্র করবে, হ্যাঁ পৃষ্ঠাতে পত্র ভালো লেখো যে এই পত্রগুলি পাওয়া যায়নি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে এই যে 69 নাম্বার যে পত্র ছিল তার কিন্তু পর একটা কিন্তু পাতা ছিল যা কিন্তু কিনা পাওয়া যায়নি বলে মনে করা হচ্ছে, লিখে না এটা, যে তিব্বতী অনুবাদের সূত্র থেকে জানা যাচ্ছে যে শেষ পৃষ্ঠা, শেষ পাতা বা পত্র 69 পরে কিন্তু কিনা আরো একটা পত্র ছিল তা কিন্তু পাওয়া যায়নি। তিব্বতী অনুবাদ থেকে একটু পুছে নিয়ে আসছে, তিব্বতী অনুবাদ থেকে কিন্তু জানা আছে যে এই শেষ পত্র তা হচ্ছে 69 নম্বর পত্র, তারপরে কিন্তু একটা পত্র ছিল তা কিন্তু মিসিং হয়েছিল বা পাওয়া যায়নি, তা কিন্তু মিসিং ছিল, ঠিক আছে। এবার তারপরে দেখো আসছে যে পুঁথির প্রতি পৃষ্ঠায় কিন্তু 2 পৃষ্ঠাতেই কিন্তু লেখা ছিল, মানে পুঁথিটা কিন্তু এদিকে আর এদিকে দুদিকে লেখা ছিল, হ্যাঁ এদিকেও লেখা ছিল এদিকেও লেখা ছিল, দুদিকে লেখা ছিল, এবং কিনা প্রতি পৃষ্ঠায় কিন্তু পংক্তি সংখ্যা ছিল কত না 5টি করে, লেখো প্রতি পৃষ্ঠায় কিন্তু না 5টি করে পংক্তি ছিল, এবং কেবলমাত্র 65 পৃষ্ঠায় বা 65 পশ্চাৎ পৃষ্ঠায়, ঠিক আছে, পশ্চাৎ পৃষ্ঠা, হ্যাঁ 65 পশ্চাৎ পৃষ্ঠায় মানে পেছন দিকে পাতায়, ঠিক আছে, তৃতীয় পংক্তি ছেড়ে যাওয়ার অংশ ওই পৃষ্ঠায় প্রথম পংক্তির কিন্তু জায়গায় লেখার ফলে এই পৃষ্ঠায় কিন্তু কি হয়েছে না পংক্তি সংখ্যা 6 হয়ে গেছে। একমাত্র কিন্তু কিনা এই 65 নাম্বার যে পৃষ্ঠা তার কিন্তু না ছোটা কিন্তু কিনা কি ছিল না এখানে লাইন ছিল বা পংক্তি ছিল, হ্যাঁ পংক্তি বা লাইন ছিল, ঠিক আছে। তাহলে একমাত্র 65 নম্বর পৃষ্ঠায় কিন্তু কিনা ছোটা কিন্তু লাইন ছিল, বাকি সবগুলা কিন্তু 5টা করে লাইন লেখা হয়েছে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে না প্রতি পৃষ্ঠায় কোন কোন পংক্তি কিন্তু না একটা না লেখা হচ্ছে না প্রথম এবং পঞ্চম পংক্তি, দেখো প্রত্যেকটা পাতায় কিন্তু কিনা পঞ্চম মানে 5 নাম্বার এবং কিন্তু কিনা 1 নাম্বার কিন্তু এই লাইনটা কিন্তু টানা লেখা হচ্ছে, বা কি কি লেখা হচ্ছে না এগুলো কিন্তু কিনা টেনে লেখা হচ্ছে, তাহলে 1 থেকে 5 নম্বর টেনে লেখা হয়েছে, তারপরে কিন্তু কিনা ফাঁক দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে, ঠিক আছে। এবার বলছি এখানে যে
এবার দেখো এই যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পংক্তি, 2, 3 আর 4 নাম্বার পংক্তি, ঠিক আছে, এই তিনটা পংক্তিতে কি হয়েছিল না প্রায় মাঝামাঝি কিন্তু জায়গায় একটা কিন্তু ফাঁক রাখা হয়েছিল, বাঁ দিক করে, বাঁ দিক ঘেসে কিন্তু একটা ফাঁক রাখা হয়েছিল, বা একটা বর্গাকৃতির জায়গা, মানে একটা বর্গাকৃতির মানে জায়গা রাখা হয়েছিল এইভাবে, ঠিক আছে, যেখানে কিন্তু কিনা হোল করার জন্য, মানে ওই যে পুঁথিটা কিন্তু বাঁধার জন্য কিন্তু হোল করার জন্য কিন্তু তা কিন্তু রাখা হয়েছিল বলে মনে করা হয়। তাহলে দেখো এখানে 2, 3, 4 নাম্বার যে ছিল পংক্তি, সেই পংক্তির কিন্তু কিনা ডান দিকে মাঝামাঝি করে এটা কিন্তু বর্গাকৃতি, মানে এই যে চারকোণা আকার, ঠিক আছে, চারকোণা আকার কিন্তু জায়গা রাখা হয়েছিল, তা কিন্তু মূলত কিনা হোল করার জন্য বা ফাঁক করার জন্য, যেখানে কিন্তু কিনা ওটাকে বাঁধাই করা হতো বা বাঁধানো হতো আর কি, বাঁধার জন্য কিন্তু তা কিন্তু রাখা হয়েছিল। হ্যাঁ, তারপর দেখো পাচ্ছি এখানে মনে করা হচ্ছে যে এই সব পদগুলো বা চোজা পদগুলো কিন্তু পাল যুগে লেখা হচ্ছে। লেখো এটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, মনে করা হচ্ছে যে এই পুঁথিগুলো পাল যুগে লেখা হচ্ছে, বা এই যে পদগুলো পাল যুগে লেখা হচ্ছে, ঠিক আছে। কিসে না লাল কালিতে লেখা হয়েছিল, পাল যুগে লাল কালিতে লেখা হয়েছিল। কিসে লেখা হয়েছিল? নাগরী হরপে লেখা হয়েছিল, ঠিক আছে। ওই যে তারিখ ছিল না, যে পুঁথির যে উপরে যে সাল ছিল, সন ছিল, সনটা কিন্তু নাগরী হরপে লেখা হয়েছিল, নাগরী হরপে লেখা হয়েছিল, ঠিক আছে। সালটা আমি বলছি তোমাদেরকে, লাল কালিতে নাগরী হরপে লেখা হয়েছিল। হ্যাঁ, সালটা কত না সম্বত হচ্ছে না, সম্বত 741 ভাদ, মানে এটা কি হয়, ভাদ মানে ভাদ্র, তাই তো, ভাদ বলে লেখা ছিল। জমবাত ছিল, হ্যাঁ, জমবাত লেখা ছিল, জমবাত মানে কি হবে, এটা কিন্তু কিনা ভাদ্র 741 সংবত, ভাদ্র 741 সংবত হবে। হ্যাঁ, সংবত এই যাতে সালে লেখা হচ্ছে, সংবত। তো এবারে আছে না, এটা হিসেবে দেখা যাচ্ছে যে 1620 খ্রিস্টাব্দ হবে, 1620 কিন্তু খ্রিস্টাব্দের মধ্যে লেখা হচ্ছে এইগুলো, এটা হিসাব করে পাওয়া যাচ্ছে। ওটা তোমাদের হিসাবটা কিন্তু বইয়ে আমি তোমাদের নোটে দিয়ে দেবো, আর বলছি না এখানে সময় নষ্ট হবে, ঠিক আছে। চল, তাহলে এখানে তোমার গেলে কিন্তু পুঁথি পরিচয়টা গেল, আশা করি বোঝা গেছে জায়গাটা, কোনো সমস্যা আর নেই, ঠিক আছে, বোঝা গেছে তো? কোন প্রশ্ন আছে এখানে? চল, আর কিছু তথ্য আছে, যদি তথ্য তোমার কিন্তু নোটে পেয়ে যাবে, তা আমি বলে দিচ্ছি একটু। যে মনে করা হয় যে মুনিদত্ত কিন্তু কিনা, মনে করা হয় যে এখানে চৌজা পদ কিন্তু কিনা 100টা পদ ছিল। দেখো দাদা, মনে করা হয় না চৌজা পদকর্তারা 100টা পদ লেখা, মানে 100টি পদ রচনা করেছিলেন। চৌজা পদকর্তারা বা চৌজাকাররা কিন্তু 100টা পদ রচনা করেছিলেন, ঠিক আছে। কাররা 100টা পদ রচনা করেছেন, যার মধ্যে কিন্তু না 50টা কিন্তু কিনা মুনিদত্ত কিন্তু কিনা অনুবাদ করেছিলেন, তার তিব্বতী অনুবাদ। হ্যাঁ, মুনিদত্ত যার থেকে 50টা কিন্তু কিনা অনুবাদ করেছিলেন তার তিব্বতী অনুবাদে, ঠিক আছে, বুঝা গেছে? এটা কিন্তু কিনা তোমার দেখতে হবে। এখানে আরো তথ্য আছে যেগুলো কিন্তু তোমাদের নোটে আমি দিয়ে দেবো, ঠিক আছে। চলো, এবার দেখো পাচ্ছি এখানে যে পুঁথির নামকরণ, এটা কিন্তু দেখবে একটু ভালো করে, নামকরণটা। দেখো নামকরণ তথ্য আছে, জাস্ট আমি বেসিক গুলো বলবো, সবগুলো বলছি না আমি, কারণ এটা যেহেতু ফ্রি ক্লাস, তোমাদের পেড ক্লাসে সব কিন্তু বলে দেবো। হ্যাঁ, সব কিন্তু নোটে পেয়ে যাবে তোমরা। দেখো নামকরণ কি করবে, তোমরা কিন্তু এদিক করবে নামকরণ কারক, ঠিক আছে, হেডিং করবে এখানে নামকরণ কারক, নামকরণ কারক। এদিকে কিন্তু লিখবে যে নামকরণ, কি নামকরণ করছে না, নামকরণ নিয়ে একে লিখবে এদিকে না হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়,
ঠিক আছে। কি নাম করছেন না বলো, কি নাম করেছেন তুমি সানা, বলো কি নাম করেছিলেন, নামকরণ? চোজা চোজা বিনিশ্চয়, তাই তো? হ্যাঁ স্যার। বিনিশ্চয়, ঠিক আছে। 2 নাম্বার লিখবে কি না, এখানে বিধুশেখর শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, হ্যাঁ শেখর শাস্ত্রী। তিনি নামকরণ করছেন কি না আশ্চর্য চোজাচয়, আশ্চর্য চোজাচয়, আশ্চর্য, হ্যাঁ আশ্চর্য চোজাচয়, চোরজাচয়, চোরজাচয়, ঠিক আছে। 3 নাম্বার লিখবে, 3 নাম্বার লিখবে, তোমার যে নোট হবে তোমাদের দেখার দরকার নেই, লেখার দরকার নেই, জাস্ট শুনে নাও, এখানে বুঝে নাও। তোমার নোটে সব পেয়ে যাবে, নোটটা পড়লে তোমার সব কিন্তু কোনো নোটের বাইরে কোনো কিছু আসবে না, এমন নোট করা হবে, ঠিক আছে। করা হচ্ছে অলরেডি, চলছে কাজ, হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর দেখো 3 নাম্বার দেখো প্রবোধচন্দ্র সেন, প্রবোধচন্দ্র সেন, প্রবোধচন্দ্র সেন, সরি সেন না বাগচি, হ্যাঁ ভুল বল, বাগচি, হ্যাঁ প্রবোধচন্দ্র বাগচি। সেন হচ্ছে না, তার সে ছন্দ অলঙ্কার পাবে, ঠিক আছে। তো তিনি নামকরণ করছেন কি না, তিনি নাম করছেন না চোজা চোজা চোজাশ্চর্য বিনিশ্চয়, হ্যাঁ চোজাশ্চর্য, চোরজাশ্চর্য বিনিশ্চয়, চোরজাশ্চর্য বিনিশ্চয়, বিনিশ্চয়, হ্যাঁ। 4 নাম্বার পাচ্ছি কি না দেখো, হরপ্রসাদ শাস্ত্রী, আবার তার কিন্তু পুঁথিতে ওই যে সেটা বললাম 2005 সাল বেরিয়েছিল, তার কিন্তু একটা বই যে পালমা লেক বললাম না, ওটা ওখানে ওটা হরপ্রসাদ শাস্ত্রী, তার ওই যে লেখাটা কিন্তু গ্রন্থ বললাম যে সিলেক্টেড পেপার এমএসএস বলো না, যে পালমা লেপ অফ সিলেক্টেড পেপার, ওখানে কিন্তু তিনি কিন্তু বলছেন কিনা চুয়াজোর টিকা, টিকা বলছেন। 5 নাম্বারে পাচ্ছি, 5 নাম্বারে কি লিখবে, 5 নাম্বার হচ্ছে না মুনিদত্ত, মুনিদত্তের সংস্কৃত টিকা গ্রন্থ, মুনিদত্তের সংস্কৃত টিকা, মুনিদত্তের সংস্কৃত টিকা গ্রন্থ, সংস্কৃত টিকা গ্রন্থে তিনি বলছেন কিনা, কি বলছেন যে চোরজা গীতিকোষ বৃত্তি, চোরজা গীতিকোষ, গীতিকোষ বৃত্তি, হ্যাঁ বৃত্তি বলছেন। এবার দেখো 6 নাম্বার আসছে কি না স্যার হ্যাঁ বলো, ওই যে মণি দত্ত যেটা নাম দিয়েছেন ওটা মানে মানে মূল নাম না? হ্যাঁ ওটা আসল নাম, হ্যাঁ ঠিক। দেখো 6 নাম্বারে কি পাচ্ছি, দেখো 6 নাম্বার আছে যে সুকুমার সেন, সুকুমার সেন, সুকুমার সেন। তিন নাম আছেন কি না দেখো চোরজা গীতি পদাবলী, চোরজা গীতি পদাবলী, তার বইয়ের নামটা কিন্তু এটা, হ্যাঁ চোরজা গীতি পদাবলী, চোরজা গীতি পদাবলী, তার বইয়ের নামটা এটা, হ্যাঁ। তাহলে এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু অনেকে পড়ে। আরেকটা যেটা বই পড়ে তা হচ্ছে না নির্মল দাসের মানে হচ্ছে না চোজাগীতি পরিক্রমা, চোজাগীতি পরিক্রমা, হ্যাঁ এটা কিন্তু ভালো। তাহলে নামকরণটা বলে দিলাম আমি তোমাদেরকে, বোঝা গেছে সোনা, বোঝা গেছে তো নামকরণটা, বোঝা গেছে। এর বাইরে তথ্য আরো আছে, আমি তোমাদের বলছি না, এগুলো তোমার দেখলে হয়ে যাবে, আর দেখার দরকার নেই, বা তোমার নোটে পেয়ে যাবে, হ্যাঁ এগুলো মূল জায়গা, মূল আমি বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো আসতে, তারপরে দেখো পাচ্ছি আমরা যে পুঁথি রচনাকাল, এটা কিন্তু দেখবে। এখানে আমি মূলটা বলছি, আমি কিন্তু সবটা কিন্তু বলবো না, কারণ যে সময়টা খুব কম, আমি বেশি বলবো না, ঠিক আছে। তোমার সব তথ্যগুলো কিন্তু নোটে পেয়ে যাবে, আমি জাস্ট আসলটা বলছি, যেটা কিন্তু দরকার হবে তোমাদেরকে, সেটা বলছি, ঠিক আছে। চলো পুঁথি রচনাকাল এখানে দেখো, এখানে
এদিকে লিখবে যে সাল লিখবে বা কাল লেখা, রচনা কাল লিখবে, এদিকে রচনা কাল করতে পারে, রচনা কাল। আর এদিকে লিখবে কিনা যার মতে আর কি, মতে, হ্যাঁ যার মতে, যার মতে, ঠিক আছে। এদিকে একে লিখবে কি না রাহুল সংকীর্তায়ন, ঠিক আছে, রাহুল সংকীর্তায়ন, ঠিক আছে। তিনি বলছেন যে কি না এগুলো লেখা হচ্ছে কোন শতাব্দীতে না, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, রাহুল সংকীর্তায়ন, ঠিক আছে। আমি রাহুল লিখে দিলাম কিনা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, ঠিক আছে, 8 থেকে 12 করে দিলাম, ঠিক আছে। কে বলছেন না এই যে রাহুল সংকীর্তায়ন তিনি বলছেন। 2 নাম্বার লিখবে, ঠিক আছে, মুহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ ইনি কিন্তু কিনা একমাত্র কি না মুসলিম কিন্তু কিনা চর্যাপদে কিন্তু গবেষক, ঠিক আছে, মনে রাখবে মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি কি বলছেন না, তিনি বলছেন এখানে যে অষ্টম থেকে দ্বাদশ, এটা তিনি একই বলছেন, দ্বাদশ, ঠিক আছে। 3 নাম্বার লিখবে প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি, আমি প্রবোধচন্দ্র লিখে দিচ্ছি, হ্যাঁ তো বাগচি তোমরা লিখে দেবে, ঠিক আছে। তিনি বলছেন কত সাল না দশম থেকে দ্বাদশ, দশম থেকে দ্বাদশ, 10 থেকে 12, ঠিক আছে, ঠিক আছে। এবার দেওয়াচ্ছি, তারপরে আসছি। দাঁড়াও, সুকুমার সেন নয়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন কত, তিনি বলছেন যে দশম থেকে দ্বাদশ নয়, তিনি একদম দ্বাদশেই বলছেন, হ্যাঁ তিনি দ্বাদশেই বলছেন, দ্বাদশ শতাব্দী হতে পারে, দ্বাদশ শতাব্দী, ঠিক আছে। তো এইরকম কিন্তু কিনা একাধিক কিন্তু কিনা সময়কাল নির্দেশ করেছে, তোমাদের এটা আমি বললাম, সেগুলো কিন্তু দেখে নেবে। তাহলে একটা সংক্ষেপে করো না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা তোমার সংক্ষেপ হয়ে যাবে, ভালো হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখো একটাতেই করে নাও, যে 1 নাম্বার লিখবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রভুচন্দ্র বাগচি, সুকুমার সেন এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু সবাই হচ্ছে দশম থেকে দ্বাদশ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রভুচন্দ্র বাগচি, সুকুমার সেন আর হচ্ছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু একই মত দিচ্ছেন যে দশম থেকে দ্বাদশ শতাব্দী, মানে 10 থেকে 12 মধ্যে হয়েছে বা হবে এটা। আর বলে দিই, লেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রভুচন্দ্র বাগচি আর কি না সুকুমার সেন আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু সবাই বলছেন কিন্তু কিনা এটা কিন্তু দশম থেকে দ্বাদশের মধ্যে লেখা হচ্ছে। এটা সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা হয়েছে, সানা লেখা হয়েছে না লেখা হয়নি, লেখা হয়েছে, আমি লিখছি না, আপনি যদি নোট, হ্যাঁ ঠিক আছে, এটা লেখাতে হবে। চল কি বললাম যে আগে বলে দিই, তারপরে কেউ লিখছো কি, এই সুসংগীতা লিখছো, কেউ লিখছো কি, তাহলে কিন্তু আমি বলে যাবো না। হয়ে গেছে, লিখেছো তুমি, লিখছো না লিখো না, হ্যাঁ 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 লিখেছি, লেখা হয়ে গেছে এটা না বলবো আরেকবার, হ্যাঁ এটা লেখা হয়ে গেছে। চল তারপর লেখো 2 এ লেখো, 2 এ লিখবে যে এটা মুহাম্মদ, হ্যাঁ এটা মুহাম্মদ, এটা মুহাম্মদ হবে, এটা মুহাম্মদ করেছে, যাই করো ঠিক আছে। চলো দেখো মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ শহীদুল্লাহ এবং কি না এখানে পণ্ডিত রাহুল সংকীর্তায়ন, তিনি বলছেন অষ্টম থেকে দ্বাদশ, শহীদুল্লাহ, মুহাম্মদ আজ না রাহুল সংকীর্তায়ন, তাই তো রাহুল সংকীর্তায়ন,
এরা বলছেন যে অষ্টম থেকে দ্বাদশ, হ্যাঁ, মধ্যে লেখা হচ্ছে। মুহাম্মদ শহীদুল্লাহ আছেন রাহুল সাংকেতটা, এরা কিন্তু কিনা অষ্টম থেকে দ্বাদশ মধ্যে লেখা হচ্ছে বলছেন। এবার দেখো প্রথম যিনি কিন্তু কিনা চৌরাবাদের ভাষা কিন্তু বিচার করে বলছেন তা কিন্তু কিনা বাংলায় লেখা, তার জন্য কে না সুনীতিবাবু চট্টোপাধ্যায় লেখা, লিখে দাও একটু তোমার লিখে যা, অনেক টাইপ করা হলো না, আমার সময়টা কুলোলো না, ওই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, টাইপটা করতে পেলাম না, ওই জন্য টাইপটা করলে ভালো হতো। লেখো এখানে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ, তিনি প্রথম কিন্তু কি না এর ভাষা বিচার করে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে, ঠিক আছে, আর কিনা ব্যাকরণ, ঠিক আছে, আর কিনা ছন্দ, এগুলোকে বিচার করে তিনি বলছেন যে কেবলমাত্র একটা কিন্তু পুঁথি, এটা কিন্তু চৌরাপদের পুঁথি, তাই কিন্তু কিনা এখানে বাংলায় লেখা বা বাংলা ভাষায় লেখা। কেমন তো একটা পুঁথি যেটা চৌরাপদের মূল পুঁথি, তাই কিন্তু বাংলা ভাষায় লেখা, বাকিগুলো সব কিন্তু কিনা বললাম পশ্চিমা অপভ্রংশ, তাই তো, পশ্চিমা অপভ্রংশে লেখা, বাকিগুলো পশ্চিমা অপভ্রংশে লেখা, হ্যাঁ, অপভ্রংশ, অপভ্রংশে লেখা। ঠিক আছে, তো তোমার এটা গেল পুঁথি রচনাকালটা, পুঁথি পরিচয় হয়ে গেছে, রচনাকালটা গেল। কোনো সমস্যা আছে এখানে? বাকি তথ্য তোমরা কিন্তু কিনা পেয়ে যাবে ওই নোটের মধ্যে। তো এখানে অনুমান করা আছে যে মূলত দ্বাদশের মধ্যে কিন্তু লেখা হয়েছে, দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু লেখা হয়েছিল, বা দ্বাদশ শতকের মধ্যে তা কিন্তু লেখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সংক্ষেপে একটা অনুমান করা আছে যে দ্বাদশের মধ্যে তা কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কবি পরিদাহ আসছিল। এখানে কিনা এখানে দেখা যায় 24 জন কে বলছেন, কেউ বলছেন 23 জন পদকর্তা রয়েছেন, কিন্তু এখানে 23টাই কিন্তু তোমার দেখবে 24 জন করতে যাবে না। হ্যাঁ, কারণ যে কোনো সমস্ত স্ট্যান্ডার্ড বই কিন্তু 23 রয়েছে, 24 নেই। ঠিক আছে, অনেকে কিন্তু 24 বলছেন, কিন্তু 24টা করতে যাবে না, ভুল হয়ে যাবে। যদি 24 থাকে অপশন তাহলে করবে, নাহলে কিন্তু আর দরকার নেই। ঠিক আছে, 23 করবে। মানে কি বললাম এখানে, তাহলে এখানে মতান্তরে 23 জন অথবা কিন্তু 24 জন পদকর্তা রয়েছে, এবং এখানে দেখতে পাবে যে কার কতগুলো পদ রয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছক করে দেবো, তোমার দেখে নেবে ওখানে। ঠিক আছে, কার কতগুলো পদ রয়েছে দেখে নেবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলতে সময় নষ্ট হবে, বলছি না। ঠিক আছে, চলো। ঠিক আছে, এবার দেওয়া আছে ভাষা প্রসঙ্গ, এটা কিন্তু এটা দেখবে ভালো করে, এটা কিন্তু পরীক্ষায় আসে, যেটা কি ভাষায় লেখা হয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, তো দেখো এদিকে লিখবে তালিকায় যে চৌরাপদের ভাষা, হ্যাঁ, আর এদিকে লিখবে তোমরা কিন্তু কি না মতবাদক, মানে কে বলছেন যে সেই ভাষায় লেখা আর কি, মতবাদক। এদিকে একে লিখবে যে বাংলা ভাষা, তাই তো, বাংলায় লেখা, এটা কি হবে বলো, কে বলছেন বলো, কি হবে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাই তো, চট্টোপাধ্যায়। দেখো 2 হচ্ছে কিন্তু কি না হিন্দিতে নয়, হিন্দি নয়, পারবে বলতে হিন্দি নয়, কে বলছিলেন হিন্দি নয় বলো? সুকুমার সেন। ঠিক আছে, লিখে নাও, সুকুমার সেন হচ্ছে হিন্দি নয়, সুকুমার সেন। তো তিনি লিখবে যে বঙ্গ কামরূপী, দেখে বলছিলাম, পারবে বলতে মুহাম্মদ শহীদুল্লাহ।
মুহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, শহীদুল্লাহ। চারে আছে, দেখো চারে কি না পাচ্ছে, মৈথিলি। মৈথিলি এটা কে বলছেন, পারবে বলতে? পারবে বলতে? জয়কান্ত মিশ্র। হ্যাঁ, জয়কান্ত মিশ্র। জয়কান্ত মিশ্র। ঠিক আছে। তো 5 নাম্বার হিন্দি, বলো এটা কে বলছিল? হিন্দিতে লেখা কে কে বলছিল? বিজয়চন্দ্র। ঠিক মনে নাই। বিনয় চন্দ্র মজুমদার। বিনয় না, বিজয়চন্দ্র। বিজয়চন্দ্র মজুমদার। চন্দ্র মজুমদার। শোনা যাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছ না? এখন শোনা যাচ্ছে, বলুন। স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে। তো লেখো এখানে যে বিজয়চন্দ্র মজুমদার হবে, রাহুল সাংকৃত্যায়ন হবে, আর হবে যে কাশী প্রসাদ জয়সওয়াল। একে লিখবে যে 3 জন বলছিলেন এখানে। ঠিক আছে, কে কে না? বিজয়চন্দ্র মজুমদার। একে হচ্ছে না বিজয়চন্দ্র মজুমদার বলেছিলেন। 2 হচ্ছে দেখো লিখবে এখানে যে রাহুল সাংকৃত্যায়ন বলেছিলেন। 3 লিখবে যে কিন্তু এখানে কাশী প্রসাদ জয়সওয়াল বলেছেন। 3 জন কিন্তু এটা হিন্দি বলেছিলেন। ঠিক আছে, হয়েছে, লেখা হয়েছে। এবার দেখো, তারপরে দেখো যে সন্ধ্যা ভাষা। তাহলে এখানে এরকম ছক করবে। ঠিক আছে, এদিকে লিখবে যে সন্ধ্যা অর্থ। সন্ধ্যা অর্থকে কি বলছেন আর কি। ঠিক আছে, সন্ধ্যা অর্থ। আর ওদিকে লিখবে, ডান দিকে লিখবে কি না মতবাদক, মানে সেটা কে বলছেন আর কি। মতবাদক কে সেই অর্থটা বলছেন বা কে সেই অর্থ বলেছেন আর কি। এদিকে একে লিখবে যে আলো আঁধারি ভাষা। বলো কে বলছেন, বলো কে পারবে? কে পারবে যে এটা কে বলেছে? আলো আঁধারি ভাষা কে বলেছে? বলতে পারবে? না স্যার, মনে হচ্ছে না আমার। এটা কিন্তু কিনা নিজেই বলেছেন, তো আছেন হরপ্রসাদ শাস্ত্রী। তাই তো, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নিজেই, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নিজেই বলেছেন। স্যার সন্ধ্যা ভাষা নাকি একটা বলেছিলেন নাকি? সন্ধ্যা ভাষাটা ওটাই তো, উনি ওটা কিন্তু ওটার নামটা উনি দিয়েছে সন্ধ্যা ভাষা। ঠিক আছে, তিনি ওটাকে বলছেন যে অর্থ যেটা আলো আঁধারি ভাষা। তাই তো, এটা অর্থ। হ্যাঁ, এটা অর্থ। আচ্ছা আচ্ছা। চলো তারপর লিখো যে দেশকাল অর্থে। দেশকাল অর্থে এটা ভালো বুঝতে হবে। এটা কিন্তু একটু বুঝবে, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। দেশকাল অর্থে বলতে কিনা এখানে দেখা যাচ্ছে যে ভাগলপুর, সাঁওতাল পরগনা আর বীরভূম, এখানে কিন্তু একটা ভাষাটির নাম হচ্ছে সন্ধ্যা ভাষা নাম। ওটা সন্ধ্যা ভাষা, তার দন্ত হয়ে আকার, জফলাটা কিন্তু হবে না এখানে। তাহলে এখানে কি বললাম যে এখানে ভাগলপুর, সাঁওতাল পরগনা আছে না বীরভূম, এখানে ভাষার নাম হচ্ছে না সন্ধ্যা ভাষার নাম রয়েছে একটা। ঠিক আছে, ভাষার নাম রয়েছে। সেই নাম অনুসারে কিন্তু কিনা তিনি কিন্তু নামকরণ করছেন, কিন্তু এখানে বলে মন্তব্য করছেন কে না, এখানে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। দেখেন এটা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। তাহলে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি কিন্তু কিনা ওই যে ভাগলপুর, সাঁওতাল পরগনা আছে না বীরভূম, এই অঞ্চলে যে সন্ধ্যা ভাষা রয়েছে তা কিন্তু তার থেকে কিন্তু তার নামকরণ করেছিলেন। ঠিক আছে, তিনি বলছেন এটা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তারপর লিখবে দেখো 3 নাম্বার লেখো। লেখা হয়েছে, লেখা হয়েছে। 4 নাম্বার লিখো যে সন্ধ্যা বানান লিপিকর প্রমাদ। দেখো এখানে সন্ধ্যা বানানটা লিপিকর প্রমাদ, আর লিপিকরের ভুল, লিপিকর প্রমাদ। এটা বলছেন কে? এটা বলছেন কিন্তু কিনা বিধুশেখর শাস্ত্রী। বিধুশেখর শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী। ঠিক আছে,
তিনি বলছেন যে এটা কিন্তু সন্ধ্যা হবে না, এটা হবে না, এটা হবে, এটা হবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে না সমধা ধাতু থেকে আসছে। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে না যে ভাষায় বা শব্দে অর্থ সম্যক রূপে নিহিত রয়েছে। যার অর্থ কি না যে ভাষায় বা শব্দে অর্থ সম্যক রূপে নিহিত রয়েছে। এটা কে বলছেন? না বলছেন বিদ্যাসাগর শাস্ত্রী মহাশয় বলছেন। ঠিক আছে, লেখা আছে, লেখা আছে। চলো এবার 4 নাম্বারে 5 নাম্বার লিখবে। 4 নাম্বারে তো অনেক 3 নাম্বার বলে লেখা হয়েছে, 3 নাম্বার। হ্যাঁ, আর নেই, এইগুলো লিখলে হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা লিখে 4 নাম্বার লিখবে, তা হচ্ছে না এই মতকে সমর্থন করছেন কে? না ডক্টর প্রবোধচন্দ্র সেন। এই যে সন্ধ্যা বানানটা কিন্তু ভুল লেখা হয়েছিল, এটা কিন্তু সমর্থন করছেন কে? না ডক্টর প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র সেন। হ্যাঁ, প্রবোধচন্দ্র সেন, সরি বাগচি, এই সেনই হয়ে যায়, বাগচি করবে। হ্যাঁ, সেন হবে বাগচি। তাহলে কি বললাম যে এখানে সন্ধ্যা বানানটা ভুল লেখা হয়েছিল, এই মতটাকে সমর্থন করছেন কে? না ডক্টর কিন্তু প্রবোধচন্দ্র বাগচি। কার মত? সেটা বিদ্যাসাগর শাস্ত্রীর মতকে সমর্থন করছেন। ঠিক আছে, তাহলে আগে বলে দিই। তাহলে এখানে ডক্টর প্রবোধচন্দ্র জলটা খেয়ে নেমে আসতে হবে, বলা শিখে গেছে। তাহলে কি বললাম? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কিন্তু কিনা ওই যে ওই সন্ধ্যা বানানটা ভুল লেখা হয় যেটা সমর্থন করছেন কার মতকে? না এখানে বিদ্যাসাগর শাস্ত্রীর মহাশয় মতকে সমর্থন করছেন, এবং তিনি বলছেন যেটা এটা লিপিকর প্রমাদ হচ্ছে বটে বা বলে কিন্তু তিনি কিন্তু মনে করছেন এটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কিনা দেখবে, তাহলে একই মত প্রশ্ন করছেন কে বলো? বলো সন্ধ্যা অর্থে কিন্তু একই মত কিন্তু ব্যক্ত করছেন কারা কারা? বলো বলো, যে প্রশ্ন আসে যে সন্ধ্যা শব্দে বা সন্ধ্যা অর্থে কিন্তু একই মত পোষণ করছেন কারা? বলো ফানা, বলো। বিধুশেখর শাস্ত্রী আর প্রবোধচন্দ্র বাগচি। ঠিক আছে, চলো এবার দেখেন তত্ত্ব প্রসঙ্গ। তত্ত্ব প্রসঙ্গ এটা ভালো করে দেখবে। এখানে গেছে ওই যে চক্রগুলো, তাই তো? চক্রগুলো কিন্তু রয়েছে এখানে, দেখতে হবে তোমার কোথায় কি চক্র আছে, তার থেকে কি আনন্দ পাচ্ছি আমরা। তো দেখেন এখানে লিখবে চক্রের নাম, এদিকে লিখবে, বাঁ দিকে লিখবে চক্রের নাম, চক্রের নাম, আর ডান দিকে লিখবে কি? না অবস্থান, অবস্থান। ঠিক আছে, এদিকে একে লিখবে চক্রের নামের দিকে যে নির্মাণ চক্র, নির্মাণ চক্র কোথায় রয়েছে? না নাভিতে, তাই তো? নাভিতে। দেখো দুইয়ে পাচ্ছি কিন্তু কি আমরা যে ধর্মচক্র, তাই তো? ধর্মচক্র কোথায় রয়েছে? এটা না হৃদয়ে রয়েছে। দেখো তিনে পাচ্ছি আমরা কি? না সম্ভোগ চক্র, সম্ভোগ চক্র কোথায় রয়েছে? এটা রয়েছে বলো, কণ্ঠে রয়েছে, তাই তো? কণ্ঠে রয়েছে। আর 4-এ পাচ্ছি কি বলো? 4-এ কি রয়েছে? সহজ চক্র, সহজ চক্র বা এটাকে কিন্তু মহাসুখ চক্র, তাই তো? সহজ চক্র বা মহাসুখ চক্র, মহাসুখ চক্র। ঠিক আছে, এটা কোথায় রয়েছে? মাথায়, মস্তিষ্কে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মস্তিষ্কে। ঠিক আছে, তাহলে এটাকে সহজ করে মনে রাখা কিন্তু উপায় হচ্ছে কি? না এখানে যেহেতু সমস্ত ছাত্র নেই, কেবল আমার মানে পেড ব্যাচের রয়েছে, তাই কিন্তু বলছি, আমি আর বলতাম না। এটা সূত্র আছে মনে রাখা কি? না দেখো এখানে না নি হৃদ, ঠিক আছে, কস মস। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে না পাওনি? পেরেছো বুঝতে? না নি হৃদ কস মস মানে কি? দেখো নাভিতে না পাচ্ছি না, তাই তো? নাভির না নিলাম, নির্মাণের নি নিলাম, তার নানি হয়ে গেল, তাই তো? তার নাভিতে নির্মাণ চক্র, তাই তো? নানি হয়ে গেল। হৃদয় আছে না হৃদয়, হৃদয়ের হি নিলাম, ঠিক আছে, আর ধর্মের কিন্তু ধর নিলাম, তার হৃদয় হলো, তাই তো? দেখো কণ্ঠ ক পাচ্ছি আমরা এখানে, আর সম্ভোগে কিন্তু অন্তঃস্থ কস, ঠিক আছে,
আর দেখো মস্তিষ্কের ম পাচ্ছে এখানে, আর কিন্তু এখানে যে মহাসুখের কিন্তু ম পাচ্ছে, তাহলে কিন্তু মস। তা নানি হৃদয় কস মস মানে কি না, এখানে কিন্তু নানি হচ্ছে না নাভিতে নির্মাণ চক্র, হৃদয় আছে না হৃদয় কিন্তু ধর্মচক্র, ঠিক আছে, কষ হচ্ছে না কণ্ঠে কিন্তু সম্ভোগ চক্র, আর মস হচ্ছে কিন্তু না মস্তিষ্কে হচ্ছে না মহাসুখ চক্র। বুঝা গেছে সানা, বোঝা গেছে কি বললাম আমি, বুঝা গেছে তো? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ হ্যাঁ। চলো, এটা বলতাম না আমি যে যেহেতু সবাই কিন্তু আমার পেট বেচারে রয়েছে প্রায়, ঠিক আছে, তার জন্য। এবার দেখো এখানে আছে দেখো আমি পাচ্ছি, তারপরে লিখবে যে কোনটাতে কি আনন্দ পাওয়া যায়, তাই তো। দেখো এখানে কিন্তু চক্রের নাম বাঁ দিকে দেখো চক্রের নাম, চক্রের নাম, ডান দিকে লিখবে যে আনন্দ বা প্রাপ্ত সুখ, প্রাপ্ত সুখ বা আনন্দ, প্রাপ্ত সুখ বা আনন্দ করবে, প্রাপ্ত সুখ বা আনন্দ। একে লিখবে যে নির্মাণ চক্র, নির্মাণ, এখানে কি হয় বলো, কি পাওয়া যায় এখান থেকে? আনন্দ। আনন্দ, তাই তো, আনন্দ, আনন্দ। দেখো দুইয়ে পাচ্ছি মানে কি না এখানে ধর্মচক্র, তাই তো, ধর্মচক্র, ধর্মচক্র। এখানে কি পাওয়া যায়, কি পাওয়া যায়? পরমানন্দ, পরমানন্দ, হ্যাঁ। দেখো তিনে পাচ্ছি কিন্তু কি না, দেখো এখানে সম্ভোগ চক্র, তাই তো, সম্ভোগ চক্র, সম্ভোগ চক্র। এখানে কি পাওয়া যায়, কি পাওয়া যায়? বিরমানন্দ, তাই তো, বিরমানন্দ। চারে কিন্তু পাচ্ছি কি মহাসুখ চক্র, মহাসুখ চক্র, সহজানন্দ, তাই তো, সহজা। এটাও সূত্র আছে, দেখি কেউ নেই তার, ঠিক আছে চলো বলে দিই। এটাকে কি করে বলো, এটাকে নি আ ধ প, ঠিক আছে, স বি আচ না ম স। নিয়া আছে নির্মাণ চক্র, নির্মাণ চক্রে কিন্তু কিনা আনন্দ নিয়া, ঠিক আছে, ধর্মচক্র ধপ পরমানন্দ, ঠিক আছে, সম্ভোগ চক্র স, ঠিক আছে, আর বিরমানন্দ বি স বি, ঠিক আছে, আছে না মহাসুখের ম, আর সহায়ানন্দ নদস্য মস মস, ঠিক আছে। তাহলে নিয়া ধপ স, ধপ সবই আছে না মস, নিয়া ধপ সবই মস, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, তাহলে তোমার কিন্তু গুলাবে না। আমি কেন বললাম যে গুলায় মানে গুলিয়ে যায়, কোনটা কোথায় আছে, তাই তো, গুলিয়ে যায় যে কোথায় কোনটা আছে বা কোনটা থেকে আনন্দ পাওয়া যায় তা গুলিয়ে যায়। তাই জন্য বললাম যে সূত্র মনে রাখবে, যে তাহলে তোমার গুলাবে না যে কোনটা কোথায় আছে বা কোনটা থেকে কি পাওয়া যাচ্ছে বা কি আনন্দ আসছে আর কি, ঠিক আছে। বলো বলো। ওই যে কোনটা কি পদ বা কে ইয়ে করেছেন, ওইটার যদি সূত্র করে দেন ভালো। চলো ওটা করতে হবে তাহলে, চলো। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে তো? হ্যাঁ। এবার দেখো আছে এখানে, এখানে আর কি তথ্য আছে কিছু, সেগুলো আমি তোমাদের বলে দিই, তারপরে আমি যাচ্ছি পরটাতে। হ্যাঁ, দেখো এখানে বলছে যে প্রথম যুগের যে আচার্য রয়েছিল বা যে চোজাকার ছিল, তারা কিন্তু কিনা কি বলছে দেখো এখানে, তো প্রথম যুগে চোজাকাররা মনে করতেন যে সাধক 6টি কিন্তু পারমিতা রয়েছে বা রাখেন আর কি। সেগুলো কি কি 6টি কিন্তু কিনা এখানে সাধকের বিষয় আছে, তা কি কি না, এখানে পারমিতা বা দান, শীল, ক্ষান্তি, বীর্য, ধ্যান ও প্রজ্ঞা। দেখো তাহলে এখানে লেখো প্রথম যুগের বা প্রথম দিকের কিন্তু চোজাকারেরা মনে করতেন যে এখানে সাধক কিন্তু 6টা গুণের অধিকারী হবে। দেখো প্রথম যুগের কিন্তু পদকর্তারা বা চোজাকাররা মনে করতেন যে, প্রথম যুগের চোজাকাররা মনে করতেন যে সাধকের কাছে 6টা গুণ রইবে। কি কি না, এখানে পারমিতা বা দান, একে লেখো পারমিতা বা দান, ঠিক আছে, দুইয়ে লিখবে যে শীল, দুইয়ে লিখবে শীল, তিনে লিখবে যে ক্ষান্তি, চারে হচ্ছে না বীর্য,
5 হচ্ছে না ধ্যান, আর 6 হচ্ছে না কিন্তু প্রজ্ঞা। এই ছটা কিন্তু গুণ রইবে কিন্তু সাধকের মধ্যে, ঠিক আছে? কি বললাম বলো, কি বললাম বলো শুনি, কি বললাম বলো। দান, ধ্যান, শীতল, সেটা পারমিতা, শান্তি, ধ্যান আর প্রজ্ঞা। শান্তি, বীর্য, প্রজ্ঞা। ছোটা হয়ে গেল, হ্যাঁ, লিখে নাই, লিখে নাই, ধ্যান, ধ্যান, পারমিতা বা শান্তি। পারমিতা বা দান, পারমিতা বা দান, ঠিক আছে? পারমিতা বা দান 1 নাম্বার লিখবে। 2 নাম্বার লিখবে যে শীল, মানে কুল শীল মান, তাই তো, সে শীল। তাহলে দেখো যে 3 লিখবে যে ক্রান্তি, 3 হচ্ছে ক্রান্তি। 4 কিনা বীর্য, 4 হচ্ছে না বীর্য, মানে যে বীর্যবান, মানে সে কিন্তু কিনা খুব কিন্তু সাহসী বা কিন্তু কিনা খুব কঠিন, তাই তো। আর ধ্যান, ধ্যান হবে আর কিনা প্রজ্ঞা, ধ্যান আর প্রজ্ঞা। ছোটা কিন্তু গুণ রইবে সাধকের মধ্যে, তারা মনে করেন। আর কিনা এই 4টি যে পারমিতার কথা বলছেন, সেই 4টি পারমিতা দেখো কি পাচ্ছি এখানে, 6টি এই পারমিতার সঙ্গে আবার 4টি কিন্তু পারমিতা যুক্ত আছে, ভালো করে লিখে নেবে এটা। তিনি বলছেন যে এই 4টি যে পারমিতা তিনি বলছেন, আগে যে বললেন, তার সঙ্গে কিন্তু আরো 6টা কিন্তু কিনা পারমিতা যুক্ত আছে, তার সঙ্গে কিন্তু আবার 4টা কিন্তু যোগ করছে এখানে। তার লিখে নাও, পরবর্তীকাল তিনি কিন্তু বা তারা, পরবর্তীকাল তারা 6টি পারমিতার সঙ্গে আরো 4টি পারমিতা যোগ করছে বা করছেন। পরবর্তীকাল তারা কিন্তু 6টি পারমিতার সঙ্গে 4টা কিন্তু পারমিতা যোগ করছে। তাহলে কি কি লিখে নাও একটু লেখো, পরবর্তীকালে 6টি পারমিতার সঙ্গে তারা কিন্তু 4টি পারমিতা যোগ করছে বা যুক্ত করছে। কি কি দেখো, 1 হচ্ছে না উপায়, 2 হচ্ছে না লেখো প্রণিধান, 3 হচ্ছে না বল, 4 হচ্ছে না জ্ঞান। 1 হচ্ছে না উপায়, 2 হচ্ছে না প্রণিধান, 3 হচ্ছে না বল, আর 4 হচ্ছে না জ্ঞান। তাহলে মোট তাহলে কতগুলো হলো, কতগুলো হলো গুণ, কতগুলো হলো? আগে ছোটা 4টা নিয়ে 10টা কিন্তু মোট গুণ কিন্তু রইবে বলছে, ঠিক আছে? তাহলে মোট 10টা গুণের কিন্তু অধিকারী হবে কেনা সাধক বা চর্যাকাররা, এটা কিন্তু মনে করা হতো। কি কি গুণলা বললাম আমি, বলো কি কি গুণলা বললাম, বলো কি কি গুণ বললাম? পারমিতা বা দান, শীল, শান্তি, ধ্যান, প্রজ্ঞা, বল, উপায়, আর অজ্ঞান, এবার দেখো, এরা আরো উপায়, বলছেন যে কল, হ্যাঁ, এরা আরো বলছেন যে সব থেকে নিচের দিকে মানে নিম্নগামী কিন্তু কিনা এখানে চক্র হচ্ছে কোনটা, নির্মাণ চক্র। সব থেকে নিচের দিকে বা নিম্নস্থ কিন্তু চক্র হচ্ছে না, লিখে না গেলে পরীক্ষা আসবে, কিন্তু অনেকে কিন্তু জানে না বা মানে অনেকে কিন্তু জ্ঞান নেই এটা, ঠিক আছে? লিখে না লেখো, এখানে সব থেকে নিম্নগামী বা নিচুর কিন্তু কিনা এখানে চক্র হচ্ছে না নির্মাণ চক্র। সব থেকে নিম্নগামী বা নিচু চক্র হচ্ছে না কিন্তু নির্মাণ চক্র। সব থেকে উঁচু হচ্ছে কিন্তু কোনো কি না, এখানে হচ্ছে না মহাসুখ চক্র। সব থেকে নিচু বা নিম্নস্থ চক্র হচ্ছে না নির্মাণ চক্র, সব থেকে উঁচু হচ্ছে না বা উপর চক্র হচ্ছে না কিনা মহাসুখ চক্র। হ্যাঁ, লেখা হয়েছে, লেখা হয়েছে সুসঙ্গীতা, লেখা হয়েছে তোমার? হ্যাঁ স্যার। বাকিও তোমাদের কিন্তু নোটে আমি তোমাদের, হ্যাঁ নোটে তোমাদের আমি দিয়ে দেবো। বাকিগুলো একটু মানে অনেকটা অনেকটা বড় আছে, বলা বলা সম্ভব না, বলতে গেলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বাকিটা তোমাদের পরে বলে দেবো। এবার লেখো যে ছন্দ অলঙ্কার, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, ছন্দ অলঙ্কার, বাকিটা ওটা আমি নোটে বা তোমাদের কিন্তু নোটে দিয়ে দেবো, বা তোমাদের কিন্তু পরে ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে?
তাহলে আজকে লাস্ট হচ্ছে ছন্দ অলঙ্কার। তাহলে এখানে লিখবে যে চর্যাপদে কিন্তু মূলত পাদাকুলক ছন্দে কিন্তু কিনা এখানে প্রয়োগ হয়েছে। লিখে নাও, চর্যাপদে মূলত পাদাকুলক ছন্দে প্রয়োগ হয়েছে, যাকে আধুনিক কালে কিন্তু বলা হচ্ছে যে মাত্রাবৃত্ত। লেখো, যাকে আধুনিক মাত্রাবৃত্ত বলা হচ্ছে। লেখো, ছন্দ এখানে হচ্ছে পাদাকুলক, যাকে কিন্তু আধুনিক মাত্রাবৃত্ত বলা হচ্ছে। ছন্দ হচ্ছে পাদাকুলক ছন্দ, যাকে কিন্তু আধুনিক মাত্রাবৃত্ত ছন্দ বলা হচ্ছে। আর অলঙ্কার কিন্তু এখানে রূপক আর শ্লেষই কিন্তু প্রধান। দেখো, এখানে অলঙ্কার হচ্ছে রূপক আর শ্লেষ, কিন্তু এখানে মূলত রূপকটা কিন্তু এখানে প্রধান কিন্তু বা বেশি কিন্তু ইউজ করা হয়েছে। দেখো, এখানে অলঙ্কার হচ্ছে রূপক আর শ্লেষ হচ্ছে এখানে প্রধান, কিন্তু এখানে রূপকটা কিন্তু এখানে বেশি প্রয়োগ করা হয়েছে বা বেশি মাত্রায় কিন্তু প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এবার লিখবে যে এখানে লিখবে এদিকে বাঁ দিকে লিখবে যে পদকর্তার নাম, আর এদিকে ডান দিকে লিখবে যে রূপকের ব্যবহার। পরিষ্কার আসছে না? শোনাচ্ছে না? ঠিকঠাক শুনতে পাচ্ছ? স্ক্রিন চলে গেছে। আমার দেখা যাচ্ছে। সুপ্রিয়া শোনা যাচ্ছে? সুপ্রিয়া শুনতে পাচ্ছ? সুপ্রিয়া শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক ঠিক আছে স্যার। স্ক্রিন এসছে এবার। ঠিক আছে, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ। হ্যাঁ। এবার দেখো এদিকে লিখবে যে পদকর্তার নাম, বাঁ দিকে। ডান দিকে লিখবে যে রূপকের ব্যবহার। হ্যাঁ, ব্যবহার। ডান দিকে লেখো রূপকের ব্যবহার, বাঁ দিকে লেখো পদকর্তার নাম। ঠিক আছে, হয়েছে? এবার লিখবে, দেখো এবার লিখবে যে 1 নাম্বার দিয়ে লেখো যে লুই পাদ আর কান্নপাদ। লুই পা আর কাছে কান্নপা। লুই পা হচ্ছে না কান্নপা। এরো দিয়ে লেখো যে গাছ এবং তার শাখার রূপক। গাছ এবং তার শাখার রূপক। গাছ এবং তার শাখার রূপক। হ্যাঁ, তাহলে কি বললাম? 1 নাম্বার লিখবে লুই পা আর কান্নপা, এদিকে একটা এরো দিয়ে লেখো যে গাছ এবং শাখার রূপক, তার শাখার রূপক। 2 নাম্বার লিখবে বিরুয়াপা। এখানে কি লিখবে? এখানে লিখবে যে মদ চোলাই ও বিক্রয়ের রূপক। লেখো মদ চোলাই ও বিক্রয়ের রূপক। বিরুয়াপা মদ চোলাই ও বিক্রয়ের রূপক। তারপর লিখবে 3 নাম্বার লিখবে, তারপর লিখবে 3 নাম্বার দিয়ে লিখবে ভুসুকুপা কিনা হরিণ হরিণী ও শিকারী রূপক। 3 নাম্বার লেখো যে ভুসুকুপা হরিণ হরিণী ও শিকারী রূপক। 4 নাম্বার লিখবে যে কান্নপাদ বা কান্নপা। এটা কি করবে না? 9 বল বা দাবা খেলার কিন্তু কিনা রূপক। কান্নপা বা কান্নপাদ 9 বল বা দাবা খেলার কিন্তু রূপক। তারপর লিখবে যে ডম্বিপাদ বা ডম্বিপা, এটা হচ্ছে না গঙ্গা যমুনা রূপক। লেখো ডম্বিপাদ বা ডম্বিপা গঙ্গা যমুনা রূপক। তারপর লিখবে যে বিনাপা বা বিনাপাদ বিনাবাদন এবং নৃত্যগীতির রূপক। বিনাপাদ বা বিনাপা বিনাবাদন এবং নৃত্যগীতির রূপক। তারপর লিখবে যে কান্নপাদ বা কান্নপা বিচারিণী ডোম রমণী রহস্যময় আচরণের রূপক। কান্নপাদ বিচারিণী ডোম রমণী রহস্যময় আচরণের রূপক। তারপর লিখবে কান্নপাদাওয়ার বিবাহ বরযাত্রী ও যৌতুক গ্রহণের রূপক।
কান্নপাদ বিবাহ, বরযাত্রী ও যৌতুক গ্রহণের রূপক। বিবাহ, বরযাত্রী ও যৌতুক গ্রহণের রূপক। ভুসুকুপাদ, আবার লিখবে ভুসুকুপাদ বা ভুসুকুপা মুসিক বাজনা ইঁদুরের রূপক। লেখো ভুসুকুপাদ বা ভুসুকুপা মুসিক বা ইঁদুরের রূপক। তারপর লিখবে যে সবরপাদ বা সবরপা, সবরপাদ বা সবরপা সবর দম্পতি প্রেম ও মিলনের রূপক। সবরপা বা সবরপাদ হচ্ছে না সবর রমণী বা দম্পতির প্রেম ও মিলনের রূপক। তারপর লিখবে যে ভুসুকুপাদ বা ভুসুকুপা চন্দ্রোদয়ের রূপক। ভুসুকুপাদ বা ভুসুকুপা চন্দ্রোদয়ের রূপক। তাহলে এইগুলো রূপকগুলো কিন্তু ইউজ করা হয়েছে বা অলঙ্কারগুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। বোঝা গেছে তো? এবার কিছু তথ্য আমি বলে দিই, সেগুলো তোমার কিন্তু দেখে নেবে, একটু শুনে নাও, তাহলে তোমার হয়ে যাবে। আর বেশিক্ষণ নেবো না আমি। ঠিক আছে, কি তথ্য বলবো যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে সেগুলো দেখো। এখানে পাচ্ছি আমরা যে এর তিব্বতী অনুবাদ কে করেছিলেন বলো? বলো তিব্বতী অনুবাদ কে করেছিলেন এর? সানা বলো, তিব্বতী অনুবাদকের নাম কি? সানা শুনতে পাচ্ছ? মনে পড়ছে না স্যার। ম দিয়ে বলো, ম দিয়ে। হ্যাঁ, মুনি দত্ত, তাই তো? দেখো ম দিয়ে বলতে মনে পড়লো, মুনি দত্ত। তাহলে এখানে কিন্তু অনেক গুলিয়ে ফেলে যে তিব্বতী টিকাটা কে লিখেছিলেন আর তিব্বতী অনুবাদটা কে করেছিলেন, এটা কিন্তু ভালো করে গুলিয়ে ফেলো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখি বললাম যে অনেক গুলিয়ে ফেলে তিব্বতী টিকাটা কার লেখা, তিব্বতী অনুবাদটা কার লেখা, এটা কিন্তু অনেকে কিন্তু না গুলিয়ে ফেলে বা তালগোল পাকিয়ে ফেলে। ঠিক আছে, তো লেখো তিব্বতী অনুবাদক হচ্ছে না মুনি দত্ত, কিন্তু তিব্বতী টিকা লিখেছেন কে না, এখানে তার লেখা হচ্ছে কীর্তিচন্দ্র। দেখো তিব্বতী অনুবাদ করেছিলেন কে না, এখানে অনুবাদটা হচ্ছে না মুনি দত্তর অনুবাদ, কিন্তু কি না তার মূল টিকা কিন্তু তা লিখেছিলেন কে না কীর্তিচন্দ্র বা কীর্তি বা চন্দ্রকীর্তি বলা হতে, চন্দ্রকীর্তি। লেখো তিব্বতী টিকা লেখেন কিন্তু কি না চন্দ্রকীর্তি বা কীর্তিচন্দ্র। তিব্বতী টিকা লেখেন চন্দ্রকীর্তি বা কীর্তিচন্দ্র। আর তিব্বতী অনুবাদ করেন, ঠিক আছে, তিব্বতী অনুবাদ করেন কে না মুনি দত্ত, তাই তো? তিব্বতী টিকা গ্রন্থের অনুবাদ করেন কে না মুনি দত্ত। এটা কিন্তু অনেক গুলিয়ে ফেলে, হ্যাঁ অনেক কিন্তু এখানে গুলিয়ে ফেলে, ভুলটা করে। এবার দেখো তিব্বতী যে টিকা ছিল তা কিন্তু সম্পাদনা করেছিল কে কে না শান্তি ভিক্ষু। এলে লিখবে, এলে কিন্তু পরীক্ষা আসবে। তিব্বতী টিকাকে সম্পাদনা করেছিলেন, লেখো তিব্বতী টিকা কে সম্পাদনা করেন বা কে কে সম্পাদনা করেন? শান্তি ভিক্ষু আছে না প্রবোধচন্দ্র বাগজি। শান্তি ভিক্ষু আছে না প্রবোধচন্দ্র বাগজি। এটা কিন্তু প্রকাশ হয়েছে কোথা থেকে না, বিশ্বভারতী থেকে প্রকাশ পেয়েছিল। এটা 1956 সালে হয়। লেখো তিব্বতী টিকা অনুবাদ বা তিব্বতী টিকাকে সম্পাদনা করেন, তিব্বতী টিকা সম্পাদনা করেন শান্তি ভিক্ষু ও প্রবোধচন্দ্র বাগচি মহাশয় 1956 খ্রিস্টাব্দে। প্রকাশ পেয়েছিল কোথা থেকে না, বিশ্বভারতী থেকে, বিশ্বভারতী থেকে প্রকাশ হয়েছিল। হ্যাঁ লেখো এবার তিব্বতী ওজার মূল যে অনুবাদক, এটা কিন্তু অনেকে ভুল করে, এটা কিন্তু কিনা ভালো করে দেখেছে শিলাচারী। হ্যাঁ শিলাচারী বা শিলচারী, অনেক বলে শিলচারী বা শিলাচারী করবে, যে কোনটা করলেই হবে। তাহলে ভালো করে ক্লিয়ার করে নাও, তিব্বতী কিন্তু যে মূল যে ওজার পুঁথি সে অনুবাদ, সেই অনুবাদটা কিন্তু কে লিখেছিলেন, যে শিলাচারী, তাই তো? এটা লিখে নাও ভালো করে। তিব্বতী মূল যে টিকার যে অনুবাদ তা কিন্তু করেছিলেন কিন্তু কে না শিলাচারী। তার টিকা করছেন কে না কীর্তিচন্দ্র। তার থেকে কিন্তু কিনা অনুবাদ করছেন কে না এখানে মুনি দত্ত। বুঝা গেছে?
তার লেখা তিব্বতী টিকার মূল যে গ্রন্থ বা মূল যে কিন্তু কিনা অনুবাদ তা করেছেন কিন্তু শিলাচারী, তার থেকে টিকা করছেন কে না কীর্তিচন্দ্র, এবং তার থেকে কিন্তু কিনা আবার কিন্তু তার কিন্তু অনুবাদ করছেন কে না মুনি দত্ত। বোঝা গেছে সানা? বোঝা গেছে তো? বোঝা সানা? বোঝা গেছে কি বললাম আমি? হ্যাঁ স্যার। এবার দেখো যে এটা আবিষ্কার করেছেন বলে দিচ্ছি যে কিন্তু কিনা কে করেছিলেন বলো। আমি বললাম যে আগে তিব্বতী অনুবাদটা কে আবিষ্কার করেন? মুনি বলো দত্ত। তিব্বতী অনুবাদ, বলো তিব্বতী অনুবাদ কে এটা সংগ্রহ বা আবিষ্কার করেছিলেন বলো। মুনি দত্ত। এটা লিখেছিলেন তো অনুবাদটা, কিন্তু কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। না, এটাই কিন্তু গুলি খেলছে। দেখো একটু জন্য গুলি যাবে, এই বিধু আর হরের মধ্যে গুলি খেলো না। কে কে করেছিল এটা লিখে নেবে, প্রবোধচন্দ্র বাগচি। হ্যাঁ, প্রবোধচন্দ্র বাগচি। এই বিধু আর হরপ্রসাদ শাস্ত্রের মধ্যে গুলিয়ে ফেলে পরে কিন্তু কিনা নষ্ট সব মিক্সড হয়ে যাচ্ছে স্যার। বলুন না কোনটা বলো, কোনটা বলো বলো। নেটে সমস্যা ছিল, শুনতে পাইনি। কোনটা লাস্টেরটা আমি তো কোনটা বলবো সেটা তো বুঝতে পারছি না। তোমার কোনটা লাস্টের? স্যার ওই যে তিব্বতী টিকা সম্পাদনা করেন ওই যে শান্তি ভিক্ষু আর প্রবোধচন্দ্র বাগচি, এইটার পরে কি পেল না সংগ্রহণ আবিষ্কার। তিব্বতী অনুবাদ যে মূল যে অনুবাদটা তা কিন্তু লিখেছিলেন কে? শিলাচারী। দেখো শিলচারী বা শিলাচারী যে কোনো বই মানে ওরকম করে দিয়েছে, যে কেউ বলছে শিলাচারী, কেউ বলছে শিলচারী। যেমন যেমন দেওয়া শিলচারী করলেও হবে, শিলাচারী করলেও হবে। লেখো যে তিব্বতী অনুবাদে মূল যে চোজার যে অনুবাদ তা কিন্তু করেছিলেন, তিব্বতী মূল চোজা অনুবাদ কিন্তু করেছিলেন কেন? শিলাচারী। তিব্বতী মূল চোজার অনুবাদক হচ্ছেন শিলাচারী। তিব্বতী মূল চোজার অনুবাদক হচ্ছেন শিলাচারী। শিলাচারী, হ্যাঁ শিলাচারী লেখা হয়েছে সুপ্রিয়া। তারপরে দেখো যে এই যে তিব্বতী যে টিকা তা কিন্তু আবিষ্কার করেছেন কিনা? প্রবোধচন্দ্র বাগচি। তিব্বতী টিকাটা আবিষ্কার করেছেন কিনা? প্রবোধচন্দ্র বাগচি। হ্যাঁ, মনে রাখো এটা। তারপর লেখো চোজাবাদে ফটো মুদ্রণ কিন্তু করেছিলেন কে বলতো, জানো? মানে একদম পুরো ফটো সমাজ কিন্তু ফটো দিয়ে কিন্তু তা কিন্তু প্রকাশ করা হয়েছিল, পরীক্ষা আসে, জানো কেউ? লেখো চোজাবাদে তিব্বতী অনুবাদ কিন্তু যেমন কিন্তু প্রকাশ করেছিলেন সেরকম কিন্তু একটা ফটো মুদ্রণ করেছিলেন কে বলতো, পারবে? তাহলে লেখো চোজাপদের ফটো মুদ্রণ সংস্করণ করেন, চোজাপদের ফটো মুদ্রণ সংস্করণ করেন কিন্তু কে না? ডক্টর নীলরতন সেন 1978 সালে। চোজাপদে ফটো মুদ্রণ সংস্করণ করেন কিন্তু কিনা নীলরতন সেন 1978 খ্রিস্টাব্দে। বলো চোজাপদ কার লেখা? আমি আগেই বলে দিয়েছি, বলো কার লেখা, কার সম্পাদনা করা বা আবিষ্কার, কে আবিষ্কার করেছেন ওটা? আবিষ্কারক হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী। সবাই হরপ্রসাদ শাস্ত্রী। এই তো মুশকিল। আপনি তো বললেন স্যার আবিষ্কার। ওটা তো আবিষ্কার, আমি যে নবচ ওজাপদ, ভালো শোনো আগে কি বলছি আমি। আমি শুনেছি আবিষ্কারকের নাম বলতে। নবচ ওজাপদ কে আবিষ্কার করেছিলেন বলো, পারবে? আমি আগেই বলে দিই তোমার। নবচ ওজাপদ কে আবিষ্কার করেছেন বলো, পারবে? আমি আগেই বলে দিয়েছি তো, বললাম তো আগে, প্রথম দিকে বলে দিয়েছি। ডক্টর শশীভূষণ কি কি দাশগুপ্ত, হ্যাঁ 1963 সালে। হ্যাঁ, এটা কিন্তু আবিষ্কার করেছেন। লেখো আরেকটা লিখে নাও যে নবচ ওজাপদে কিন্তু কিনা 250টি কিন্তু বেশি পদ পাওয়া গিয়েছিল। নবচ ওজাপদে 250টির বেশি পদ পাওয়া গিয়েছিল। নবচ ওজাপদে 250টি বেশি কিন্তু পদ পাওয়া গিয়েছিল।
যার মধ্যে 98টি পদ, 90 চর্যাপদের নামে কিন্তু প্রকাশ পেয়েছিল। যার মধ্যে 98টি পদ 90 চর্যাপদ নামে কিন্তু প্রকাশ পেয়েছিল। চলো তারপর লিখবে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1989 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এটা কলকাতা থেকে হবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তাহলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1989 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 90 চর্যাপদের সম্পাদনা করেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1989 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু না এর কিন্তু সম্পাদনা করছে, কার না, 90 চর্যাপদে কিন্তু সম্পাদনা করছে না। তারপর একটা লিখবে, এগুলো তো তোমাদের কিন্তু ইয়েতে দিয়ে দেবো আমি, এগুলো তোমাদের আর বলার দরকার নেই, নোটে পেয়ে যাবে। এগুলো অনেক তথ্য আছে, আর বলা সম্ভব হবে না, সবগুলো নোটে পেয়ে যাবে তোমরা। জাস্ট আমি বেসিকটা আমি বুঝিয়ে দিচ্ছি, যে তোমাদের পরীক্ষা আসে, আমি যেটা বললাম ছক আকার আসবে না, সেই ছক আকার তোমার যা ছিল সব বলে দিয়েছি আমি, সব আগেই কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। এগুলো পরীক্ষা আসে কিন্তু খুব কম আসে, অতটা কিন্তু আসে না, তোমাদের দেখার দরকার নেই, অতটা প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তাহলে তোমাদের মূলত পদলা দেখতে হবে, যে পদলা কোন রাগের লেখা, ঠিক আছে, কার লেখা, ঠিক আছে, এবং তার কিন্তু পুঁথি পৃষ্ঠা কত রয়েছে, ঠিক আছে, তার কিন্তু কিনা কত নাম্বার পদ, ঠিক আছে, এবং ওটা কিন্তু ওখানে কি রূপক রয়েছে এখানে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, ম্যাচ আসবে, ঠিক আছে, ম্যাচিং আসবে, যেমন বললাম আমি প্রথমে তোমাদের, ঠিক আছে। আর কি আসতে পারে না, এখানে আসতে পারে যে ধরো এখানে দেখা যাচ্ছে শুদ্ধ আসতে পারে। ধরো এখানে কি বললাম, ওই যে তথ্য বললাম যে 90 চর্যাপদ এত সালে কিন্তু প্রকাশ হয়েছে, বা এগুলো কিন্তু না এর কিন্তু তিব্বত অনুবাদকের নাম হচ্ছে না অমুক, ঠিক আছে, এভাবে কিন্তু 4টা কিন্তু দেবে, তোমাকে দেখতে হবে যে তা শুদ্ধ না অশুদ্ধ, তা কিন্তু তোমার দেখে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে। বুঝা গেছে কি বললাম? এবার হচ্ছে যে তোমার কিন্তু আসতে পারে কিন্তু মন্তব্য যুক্তি, মন্তব্য যেখানে একটা মন্তব্য দিচ্ছে যে কিন্তু না চর্যাপদে কিন্তু না দ্বারা যখন বলছে যে চর্যাপদে কিন্তু তিব্বত অনুবাদ কিন্তু কিনা এখানে রচনা করেন, ধরো মন্তব্য দাঁড়াও একটু বুঝতে হবে, তাহলে বুঝতে পারলে ভালো হবে, নাহলে কিন্তু হবে না। মনে করে কি হতে পারে, দেখো কি হবে, মন্তব্য কথাটা বললো এখানে যে চর্যাপদের কিন্তু আসল নাম হচ্ছে চর্যাগীতিকোষ বৃত্তি। ধরো মন্তব্য দেওয়া আছে যে চর্যাপদের আসল নাম হচ্ছে চর্যাগীতিকোষ বৃত্তি। যুক্তিতে বলছে যে এখানে কিন্তু না মুনিদত্তের টিকাতে কিন্তু তা কিন্তু প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন আসে। তাহলে কিন্তু মন্তব্য কিন্তু বলছে যে এখানে চর্যাপদের আসল নাম হচ্ছে না চর্যাগীতিকোষ বৃত্তি। যুক্তিতে বলছে যে এখানে কিন্তু কারণ মুনিদত্তের সংস্কৃত টিকাতে কিন্তু তা কিন্তু উল্লেখ পাওয়া যায়। তোমাকে দেখতে হবে কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ, এটা তোমাকে দেখতে হবে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে কি হবে বলো, শুদ্ধ না শুদ্ধ হবে, উভয় কি হবে, উভয় শুদ্ধ না শুদ্ধ হবে, বলো কি হবে। মন্তব্য বলা আছে যে চর্যাপদের আসল নাম হচ্ছে না চর্যাগীতিকোষ বৃত্তি। যুক্তিতে বলছে যে কিন্তু কারণ মুনিদত্তের সংস্কৃত টিকাতে কি না তার কিন্তু উল্লেখ পাওয়া যায়, কি হবে বল, শুদ্ধ হবে উভয় নাকি অশুদ্ধ হবে, বলো সানা, বলো কি হবে। আসল নাম ঠিক আছে স্যার, এই যে চর্যাগীতিকোষ বৃত্তি ঠিক আছে। আর দ্বিতীয়টা যুক্তিটা আপনি একবার বলুন। যে মুনিদত্তের সংস্কৃত টিকাতে কিন্তু তার উল্লেখ পাওয়া যায়, হ্যাঁ শুদ্ধ। তাহলে উভয় কি হবে, শুদ্ধ, তাই তো। তাহলে এরকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এরকম প্রশ্ন হতে পারে। আর প্রশ্ন হতে পারে কিন্তু কিনা এখানে যে তোমাদের এক লাইন প্রশ্ন হতে পারে, যেমন ফ্ল্যাট প্রশ্ন, ঠিক আছে, একটা কিন্তু লাইন দিয়ে দিয়েছে, ওটা কিন্তু কার পদ, ঠিক আছে, ওটা কি রাগের লেখা, এরকম কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন হবে, কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যা নোট দেবো তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, একদম ইজি করে নোট দেবো, সব ছক আকারে, ঠিক আছে, সব কিন্তু দেবো, যেমনটা দেখালে ওরকম করে নোট দেবো, ঠিক আছে। নোট তৈরি হচ্ছে, পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, ঠিক আছে। আর একদিন তোমাদের ক্লাস নেবো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তার উপর কি ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে, ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের কি করে করতে হবে, তারপরে ক্লাস নেবো, হ্যাঁ।
বোঝা গেছে? স্যার পেড কোর্সে আপনি ইয়ে বলে দেবেন যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট। আজকে তো কিষাণু ছিল না, তাই বলছি, আমরা দাগ আজকের দিয়ে ক্লাসটা নিই। কেমন লাগলো? সানা ভালো লেগেছে? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। তথ্য মানে প্রচুর বলেছে, দেখবে কোনো একদম পুরো সাজিয়ে গুছিয়ে ছক আকারে বললাম, ঠিক আছে? ছক আকারে কিন্তু সব বলে দিয়েছে। হ্যাঁ, কোনো চাপের নেই, এভাবে পড়ো, আশা করি তোমাদের কিন্তু কোনো ভুল হবে না, কোনো কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে? এবার ছক আকারে পড়বে, হ্যাঁ এদিকে কিন্তু কিনা ছক করবে একটা, কিন্তু এদিকে একটা ছক, একটা এদিকে ছক, কিন্তু ছক আকারে কিন্তু ফেলে কিন্তু করবে, ঠিক আছে? ছক আকারে ফেলে কিন্তু তুমি কিন্তু পড়বে, তাহলে তোমার কিন্তু ইজি হয়ে যাবে, তোমার কিন্তু ইজিলি তোমার কিন্তু মনে রইবে, ইজিলি কিন্তু তোমার মনে রইবে, বা তুমি সহজে মনে রাখতে পারবে আর কি। আর তুমি যদি ওইরকম কিন্তু এই যে একদম পুরো খিচুড়ি করে পড়ো না, তাহলে তোমার কিন্তু মনে রইবে না সহজে, ঠিক আছে? তা তোমাকে সহজে কিন্তু মনে রইবে না, অনেক কিন্তু তুমি ভুলে যাবে তথ্য, ঠিক আছে? তাই তুমি কিন্তু ছক আকারে কিন্তু কিনে পড়বে, এরকম যেমন তোমার বললাম আগে, প্রতিটি জিনিস ছক আকারে কিন্তু কিনে পড়তে হবে আমাকে, ছক করে নিয়ে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। সুপ্রিয়া বোঝা গেছে তো? সুপ্রিয়া, চলো তো রাখলাম তাহলে।